স্যার আজকে যদি স্যার আমরা সিপি দেই তাহলে কি স্যার আমাদের নেক্সট স্যার আর কোনো সিপি বা কিছু হচ্ছে না স্যার তাহলে? হ্যাঁ, নেক্সটে আর কোনো সিপি হচ্ছে না। তোমরা সবাই আজকে সিপি দেওয়ার জন্য প্রিপেয়ার তো? মানে স্যার আমরা যদি আজকে সিপি দিই তাহলে নেক্সট স্যার কোনো ভাইবা বা সিপি বা যেটা বলছিলেন স্যার আপনি না, 21 না, তারিখে? নেক্সটে তাহলে আমি আর নিব না। আজকেই শেষ করে দিব। এরপরে হচ্ছে তোমাদের হয়তোবা রিভিউ ক্লাস আমি নিতে পারি। যে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে ওই অনুযায়ী আমার সাথে ডিসকাস করলাম। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আজকেই আশা করতেছি আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। স্যার একটু কথা বলতে পারি স্যার? হ্যাঁ, বলো, শিওর। স্যার আমি হচ্ছে রোল 87 স্যার। আমি যে সেমিস্টার ফি দিতে আসছিলাম স্যার, আমার ফোনের চার্জও শেষ স্যার। আজকে আচ্ছা, সিপিটা না নিলে ভালো হয়, কারণ স্যার আমরা প্রায় 8-9 জন এখানে সেমিস্টার ফি দিতে আসছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে যারা ক্লাসে আছো তাদের সিপি, আচ্ছা তাহলে আমরা একবারে নেক্সট ক্লাসেই তাহলে সিপিটা নেই, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, ঠিক মানে আছে। স্যার নেক্সট ক্লাসে স্যার আমরা প্রিপারেশন কি নিব সিপির জন্য, তাই তো স্যার শুধু? হ্যাঁ, সিপির জন্য প্রিপারেশন নিতে পারো। আমি হয়তোবা তোমাদেরকে কোনো একটা ভ্যালু দিলাম, ভ্যালু দিয়ে জিজ্ঞাসা করলাম যে এই ভ্যালুটা কোথা থেকে আসছে? এই ভ্যালুটা কেন আপার রাউন্ডিং করছো, কেন লোয়ার রাউন্ডিং করো নাই? এরকম টাইপের হয়তোবা ছোটখাটো কোয়েশ্চেন জিজ্ঞাসা করে একটা সিপি নিতে পারে। মানে আহামরি ভয় পাওয়ার মতো কিছু দিব না। ঠিক আছে? মানে জিনিসগুলো যদি একটু বুঝো যে কোনটা কি জিনিস তাহলে মনে হয় পারবা, সমস্যা হবে না। ঠিক আছে? তোমরা একটু স্যার দেখে আসো তাহলে মনে হয় ওইটাই ভালো হয়। নেক্সট ক্লাসে স্যার সিপি কি ভাইবা আকারে হবে? ভাইবাটাই মোস্ট প্রবাবলি হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? আমার আর কি ইচ্ছা হচ্ছে ভাইবা আকারে নেওয়ার। তো এখন আর কি দেখা যাক কি হয়। স্যার আমরা সিপি দিতে যাচ্ছি স্যার, স্যার ভাইবাটা স্যার যদি ভাইবা না দিব না নেওয়া স্যার, হয় স্যার। সিপি দিব স্যার। আচ্ছা, ঠিক আছে। ভাইবা না দিলে যেটা সমস্যা হবে আসলে প্রত্যেকটা সেকশনেই কিন্তু হচ্ছে প্লেট গার্ডার থেকে একটা ভাইবা দিচ্ছে। তো আমি যদি তোমাদের সেকশনে যদি একটা ভাইবা না নেই প্লেট গার্ডার থেকে তাহলে কিন্তু জিনিসটা অনেকটা বায়াসড হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো প্রত্যেকটা সেকশনের মধ্যে যাতে মার্কিং, প্রসিডিউর সবকিছু যাতে ইউনিফর্মিটি থাকে এজন্যই আমাদের আগে থেকে ডিসকাশন করা। যে কিভাবে কি আমরা অর্গানাইজ করতে পারি। তোমরা জিজ্ঞাসা করে দেখো অন্যান্য সেকশনেও কিন্তু প্লেট গার্ডের পোরশন স্যার থেকে প্লেট একটা না একটা গার্ডের ভাইবা পোর্শন থেকে এই পোর্শন থেকে শুনলাম যে সিপি নিয়েছে সি সেকশনে। ভাইবা নিয়েছে না? না স্যার, সিপি নিয়েছে। আচ্ছা, ওদেরও ভাইবা নিবে। ওদের তো সামনে আরো ক্লাস আছে। আমরা তো একটা সিপি অলরেডি দিয়েছি। আরেকটা ভাইবা দিব। ঠিক আছে? স্যার স্যার আমরা ওদের স্যার স্যার আমাদের কোশ্চেন না ভাইবা টাইপের কোশ্চেন করলেন কিন্তু স্যার সিপি আকারে দিলাম আমরা স্যার। হ্যাঁ, বুঝলাম না। মানে স্যার কোশ্চেনটা করা হোক ভাইবা টাইপের কোশ্চেনটা স্যার দেয়া হোক, আমরা সিপি দেই স্যার। মানে আপনি কোশ্চেন প্রোভাইড করলেন, কোশ্চেনটা আচ্ছা, ভাইবার মতো আচ্ছা, এ- কোশ্চেন করা হলো। মানে জিনিসটা কি, মানে আমি যদি তোমাদেরকে মানে ডেকে ডেকে ভাইবা নিই এটা কি খুব বেশি টাফ হয়ে যায়? স্যার জি একটু স্যার, এটা স্যার টাফ একটা হয়ে যায় কঠিন স্যার। স্যার। জি স্যার। টাফ হয়ে যায় স্যার। আচ্ছা, আমার কথাটা শোনো। একদম সিম্পল জিনিসগুলো খুব কঠিনের দিকে কোনো পোর্শন কঠিনই আসবে না। আমি তোমাদের ক্লাস করাচ্ছি, দেখতেছি তো তোমাদের পারফরমেন্স। আশা করতেছি তোমরা পারবা। ঠিক আছে? ওরকম কোনো কিছুই জিজ্ঞাসা করবো না যেটা আমি পড়াই নাই বা যেটা আমি মুখ দিয়েও বলি নাই। স্যার সি সেকশনে তো মেবি প্লেট গার্ডের উপর দুইটা ভাইবা দুইটা সিপি হয়েছে। জি আচ্ছা, স্যার, তাদের দুটো হয়তোবা সিপি আরেকটা হয়েছে। আরেকটা হয়তোবা ভাইবা আকারে নিবে। আচ্ছা, ঠিক আছে। আমি চেষ্টা করব হচ্ছে নেক্সট ক্লাসে মানে যদি পসিবল হয় কোনোভাবে তাহলে তোমাদের রিটেন আকারে নেওয়ার, আর যদি না হয় তাহলে ভাইবা নিতে হবে। ঠিক আছে? স্যার আমরা কি তাহলে আজকে সিপিটা দিব স্যার? আজকে না, তাহলে নেক্সট ক্লাসে নিই, কারণ আজকে তো আবার কয়েকজন দিতে পারবে না বলতেছে। তাহলে তোমরা একটু পড়ার সময় পেলা, তোমরাও একটু প্রিপেয়ার হওয়ার মতো সুযোগ পেলা। স্যার এখন মানে এরকম একটা সিচুয়েশন হয়েছে যে আমাদের কুইজ অনেকগুলো বাকি রয়ে গেছে। এখন আমাদের মানে এক্সট্রা মানে একটা উইক গ্যাপে পড়লে আমাদের আবার জিনিসগুলো রিভিউ করতে হবে ফুল ফুলটা। তাহলে স্যার আমাদের একটু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা সিপি দিতে মানে যদি দিতে চাও ভাইবা আকারে কবে দিতে পারবা? 28 তারিখ। আমাদের আরেকটা ক্লাস মনে হয় 28 তারিখে আছে। স্যার আমার মনে হয় স্যার লাস্ট উইক 28 তারিখের সময় মনে হয় স্যার ল্যাব ফাইনালি হয়ে যাবে মনে হচ্ছে স্যার। হ্যাঁ, সেটাই। আমি এই জন্যই চাচ্ছিলাম যে ল্যাব ফাইনালের আগে তোমরা আসলে কি মানে
তোমাদেরকে এমন কোনো ক্যালকুলেশন দিব না যে এটা দেখে দেখে এই ক্যালকুলেশন করো। স্যার হয়তো আমরা আমি চাচ্ছি হচ্ছে স্যার মানে ভাইবা ছাড়া অল্টারনেটিভ স্যার কোনো ওয়ে আছে কি স্যার, ওয়েতে নেওয়াটা স্যার, এটা আচ্ছা হচ্ছে স্যার আমরা ভাইবাতে চাচ্ছি। কি সমস্যা আমি বুঝলাম না, মানে তোমাদের ট্রাস্ট পার্ট থেকে কি একটা ভাইবা নেওয়া হয়েছে না? জি স্যার, এটা সবারই স্যার মানে তো ইয়ে হয়নি স্যার, নার্ভাস আচ্ছা ফিল করি স্যার, অনেক আমি প্রবলেম। নিজেও তো দেখছি মানে স্যার একদম ক্লাসে যা যা জিনিস বলছে ঠিক তা তা জিনিসই জিজ্ঞাসা করছে, মানে একটাও বাহিরের জিনিস জিজ্ঞাসা করে নাই। তো তারপরও কেন খারাপ হবে রে বাবা? আচ্ছা ঠিক আছে আমি দেখবো কি করা যায়। তো তবে তোমরা প্রিপারেশন নিয়ে আসো, ঠিক আছে? জি স্যার। প্রত্যেকটা জিনিস যদি একটু বুঝে আসো, ঠিক আছে? একদম প্লেট গার্ডারে আমার লেকচার কিন্তু বেশি না, মাত্র আমার হচ্ছে 4টা লেকচারে ক্লাস শেষ করতেছি বলতে গেলে। তো 4টা লেকচার দেখতে খুব বেশি হলে 4 ঘন্টার মতো সময় লাগবে। তো তোমরা যদি ফার্স্ট ক্লাস মানে নেক্সট 1 উইকের মধ্যে কি 4 ঘন্টা সময়ও কি বের করা যাবে না যে একটু লেকচার গুলো রিভিউ দেওয়ার জন্য? প্যানিক হওয়ার কিছু নাই, জিনিসটা কিন্তু প্লেট কাটারের সমস্যা একটাই, সেটা হচ্ছে অনেক ইকুয়েশন অনেক জায়গা থেকে নেওয়া হয়েছে, এই জিনিসগুলো অনেক সময় মানে গোজামিল লেগে যায়। এছাড়া কিন্তু প্লেট কাটার সহজ আছে, মানে ইকুয়েশন স্যার বসিয়ে বসিয়ে জাস্ট খালি মানে সলভ করবা আর কিছুই না। স্যার তাহলে আমরা স্যার স্যার ফার্স্ট ল্যাব রিপোর্টের উপর স্যার ভাইবাটা দিই স্যার। ফার্স্ট ল্যাব রিপোর্টের উপর দিলে কিভাবে হয় রে বাবা? বললাম তো যে পুরাটা দেখে আসো। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য একটা কাজ করতে পারি যে কানেকশনের পার্টটা তোমরা অমিট করতে পারো, তোমরা লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু করছো ততটুকুর উপরে দাও। আচ্ছা আজকেরটা স্যার বাদে স্যার, এটা হ্যাঁ বলতেছেন? আজকেরটা তাহলে তাহলে মানে বাদ থাকলো তোমাদের যদি এত সমস্যা হয় সিলেবাস বেশি হয়ে গেলে। আমি চাচ্ছিলাম যে তোমাদের পরীক্ষার আগে অন্ততপক্ষে জিনিসটা একবার পড়া হয়ে যাক, তাহলে তোমাদের পরীক্ষার পারফরম্যান্সটাও ভালো হইতো। তাহলে স্যার আমাদের মানে ইভালুয়েশন কিভাবে করা হবে? যে সি সেকশনে যেহেতু 4টা সিপি হয়ে গেছে, দেন ভাইবা নিচ্ছে, আমাদের তো তাহলে একটা পিছিয়ে যাব না? কিভাবে তোমাদের একটা পিছিয়ে যাবে? স্যার তোমাদের কয়টা সিপি নিয়েছে? মানে স্যার ওদের তো প্লেট গার্ডের উপর 2টা সিপি নেওয়া হয়েছে, এখন আমাদের তো আচ্ছা তোমাদের সুবিধার জন্যই কিন্তু স্যার তোমাদের সিপি দেখা গেছে যে ট্রাস্ট পোর্শন থেকে নিয়েছে, তাই না? কারণ ট্রাস্টের পোর্শনটা ইজি ছিল, তাই না? স্যার আমরা 2টা সিপি দিয়েছিলাম আর একটা ভাইবা দিয়েছিলাম, আর প্লেট গার্ডের উপর একটা ভাইবা দিয়েছি, সিপি দিয়েছি। হ্যাঁ তোমাদের তার মানে টোটাল হচ্ছে 4টা, তাই তো? আমরা আরেকটা সিপি নিয়ে নিব ভাই আকারে, তাহলে তো হয়ে যাচ্ছে। না স্যার, আমরা বলতে চাচ্ছিলাম যে ওরা তো হচ্ছে প্লেট গার্ডের উপর 2টা সিপি দিয়েছে, আমরা তো একটা সিপি একটা ভাইবা দিব, এটা আর আচ্ছা কি। ওরা যদি 2টা সিপি দিয়ে থাকে রিটেন, ওদের দেখবা যে আরেকটা ভাইবা হবে সামনে, এখনো তো আরো 2 উইকস আছে, ঠিক আছে? আচ্ছা আমি দেখবো চেষ্টা করে যে কোনোভাবে নেওয়া যায় কিনা, অন্যান্য সেকশনের সাথে আমি আরেকটু কথা বলবো স্যারদের সাথে। তো তারপরও মানে কথা বলে মেক শিওর হয়, তারপরে যদি নেওয়া যায় রিটেন আকারে তাহলে নিলাম, আর না হলে আমরা ভাই ভাই দিব, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস হচ্ছে সিপি হচ্ছে যেই কয়টা নেওয়া হবে সবগুলো কিন্তু কাউন্টডাউন করা হবে, ঠিক আছে? সো এই জন্য একটু সবাই এই ব্যাপারে সচেতন থাকবো। আচ্ছা তাহলে আমরা আজকে আমাদের লেকচারটা শুরু করি। তো লাস্ট ক্লাসে আমরা যা পড়ে আসছিলাম সেখানে কি কারো কোথাও কোনো সমস্যা আছে? ল্যাব রিপোর্ট কি তোমরা সবাই করেছো লাস্ট ক্লাসে? জি স্যার করেছি স্যার। কারো কি কোথাও কোনো সমস্যা হয়েছে? আচ্ছা কারো না স্যার, কোথাও কারো প্রবলেম হয়নি মনে হয় স্যার। আচ্ছা কারো কোথাও কোনো প্রবলেম যদি না হয়ে থাকে তাহলে আমরা লাস্ট ক্লাসে কি দেখেছিলাম যে আমরা হচ্ছে ওই যে কতগুলো কানেকশন, ওয়েল্ডের কানেকশন ধরে নিয়েছিলাম না, যে কত ইঞ্চির ওয়েল্ড ধরেছিলাম, 3/16 ইঞ্চি, তাই না? তো আমরা এই জিনিসগুলো আজকে চেক দিব যে আমরা যে এই ওয়েল্ডের কানেকশন ধরেছি এই কানেকশন ওয়েল্ড গুলা কিভাবে করব, জয়েন্ট গুলা, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়েল্ডিংটা কিরকম হইতে পারে, কতটুকু ডিস্টেন্স ইন্টারভালে বসাতে পারি। তো এই জিনিসগুলো নিয়ে মেইনলি হচ্ছে আজকে চেক দিব যে লোড, আমাদের যে লোড গুলো আছে সেই লোড গুলা সেই ওয়েল্ড অনুযায়ী ক্যাপাবল কিনা কানেকশনটাকে স্টেবল রাখার জন্য। তো আজকে হচ্ছে আমাদের মেইনলি কানেকশন ডিজাইন। কানেকশন ডিজাইনের প্রথমে দেখা যাচ্ছে কি আমাদের
কি কি মানে কয়টা কয়টা কানেকশন থাকতেছে? একটা হচ্ছে ফ্লেঞ্জের সাথে ওয়েবের, তাই না? সেই জায়গায় আমরা ওয়েল্ডিং করতেছি। একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট যে স্টিফেনার গুলো আছে, সেগুলা কি ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলো যে ওয়েবের সাথে যুক্ত আছে সেখানে আমরা ওয়েল্ড করতেছি। আরেকটা টাইপ দেখবো হচ্ছে বেয়ারিং স্টিফেনার। ঠিক আছে? এই মেইনলি হচ্ছে তিনটা পোরশন। তো এখানে প্রথমে বলা হয়েছে কানেকশন ডিজাইনে, এট দিস পয়েন্ট অল কম্পোনেন্ট অফ দ্য গার্ডার হ্যাভ বিন সাইজড। দেখো আমরা কিন্তু গার্ডারের আমাদের যে প্লেট গার্ডারটা ডিজাইন করেছি, প্লেট গার্ডারে কিন্তু সমস্ত কিছু বিয়ারিং স্টিফেনার বলো, ইন্টারমিডিয়েট স্টিফেনার বলো, তারপরে ফ্লেঞ্জ বলো, বটম ফ্লেঞ্জ বলো, তারপরে ওয়েব, সবকিছু কিন্তু আমরা অলরেডি ডিজাইন করে ফেলেছি, তাই না? সব সেকশন কিন্তু আমাদের ফাইনালাইজ হয়ে গিয়েছে। সো এখন মেইনলি কাজ হচ্ছে আমরা কানেকশনটা কিভাবে দিব, এই ওয়েল্ডিং নিয়ে কাজ। তো দ্য কানেকশনস অফ দিস এলিমেন্টস উইল নাও বি ডিজাইনড। এখন আমরা হচ্ছে এই কানেকশন গুলো মেইনলি ডিজাইন করব। E70 ইলেকট্রোডস আমরা ইউজ করতেছি আগের এক্সপেরিমেন্টের মতোই, হচ্ছে E70। আমরা ট্রাসও মনে হয় E70 ইউজ করেছিলাম, তাই না? এই E70 ইলেকট্রোড দিয়ে আমরা মেইনলি হচ্ছে এই কানেকশন গুলো ডিজাইন করব উইথ এ ডিজাইন স্ট্রেংথ অফ 1.392 কিপ per inch per 16th of an inch in size. That means per 16, that means 1/16 এ আমাদের ওয়েভ লেন্থ আসতেছে কত? আমাদের যে ওয়েভ দিচ্ছি সেটা ডিজাইন স্ট্রেংথ আসতেছে 1.392 কিপ পার ইঞ্চ। আচ্ছা, এই জিনিসটা আমরা ইউজ করব। আমরা যে কানেকশনটা দিব সেই কানেকশনের স্ট্রেংথ থাকতেছে হচ্ছে 1.392 কিপ পার ইঞ্চ। সেটা কত জন্য? 1/16th of an inch। ঠিক আছে? তো আমরা এই জিনিসটা নিয়ে একটু পরবর্তীতে আমরা দেখবো যে এই জিনিসটা কিভাবে ইউজ করা হয়েছে। এখন দেখো ফ্লেঞ্জ, হ্যাঁ 1.392 টা স্যার করতে আসবে। বুঝি না। সো 1.392 স্যার এটা করতে হঠাৎ আসবে স্যার? আচ্ছা, এটা হচ্ছে যে এই ভ্যালুটা আসছে মেইনলি আমরা যে ইলেকট্রোড যেটা দিয়ে ডিজাইন করতেছি E70, তো সেইটার জন্য দেখা গেছে যে আমাদের যে ম্যাটেরিয়াল মানে যদি আমরা আয়রনের যদি আমাদের ওয়েল্ড করা হয় তাহলে দেখা যাচ্ছে সেই ভ্যালুটা এরকম আসে। ঠিক আছে? এটা ডিজাইন স্ট্রেংথ ভ্যালু। সেটা কি গিভেন ভ্যালু? হ্যাঁ বলো। দেওয়াই আছে স্যার সব সময়? হ্যাঁ, এই ভ্যালুটা দেওয়াই আছে। তো এখন কথা হচ্ছে আমরা এখন তাহলে ফ্লেঞ্জের সাথে যে ওয়েবের যে ওয়েল্ডিংটা করব সেইটা নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করব। তো ফ্লেঞ্জের সাথে যে ওয়েবটা ওয়েল্ড হবে সেখানে কি বলা হয়েছে, ফর দ্য ফ্লেঞ্জ টু ওয়েব ওয়েল্ড কম্পুট দ্য হরিজন্টাল শিয়ার ফ্লো এট দ্য ফ্লেঞ্জ টু দ্য ওয়েব জাংশন। আচ্ছা, আমরা যদি দেখি, বলো। স্যার আপনি কি এখানে এটা 1/16 লিখেছে? হ্যাঁ 1/16। স্যার এটা কি ওই যে 1.392 এর জন্য? হ্যাঁ 1.392 ইউজ করা হচ্ছে কোথায়? 1/16th of an inch in size। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন বলা হয়েছে কি যে কম্পুট দ্য হরিজন্টাল শিয়ার ফ্লো এট দ্য ফ্লেঞ্জ টু ওয়েব জাংশন। দ্যাট মিনস ফ্লেঞ্জ, আর এটা ফ্লেঞ্জ ছিল আর এটা ওয়েব ছিল। এই ফ্লেঞ্জ আর ওয়েব জাংশনে যেই আমাদের যে হরিজন্টাল শিয়ার ফ্লো আছে সেই ভ্যালুটা নিয়ে মিললে আমরা এখন কাজ করব। তো আমরা জানি কি ম্যাক্সিমাম যে শিয়ারের ভ্যালুটা সেটা কত ছিল? আলটিমেট 223, তাই না? সেটার ভ্যালুটা কোথা থেকে পেয়েছি? শিয়ার ফোর্স ডায়াগ্রাম এসএফডি থেকে, তাই না? জি স্যার। এখন কথা হচ্ছে যে আমাদের বের করতে হবে কিউ এর ভ্যালু। কিউটা কি? কিউ হচ্ছে আমাদের ফ্লেঞ্জ, যেটা আমরা ফ্লেঞ্জটা ইউজ করতেছি সেই ফ্লেঞ্জের এরিয়া, তার সাথে মাল্টিপ্লাই করব ওয়াই প্রাইম। এখন ওয়াই প্রাইমটা কি? আমরা একটু চলে যাচ্ছি আমাদের ফিগার 3.11 এ। আমরা এটা মেবি সেকেন্ড ক্লাসে করে এসেছিলাম বা ফার্স্ট ক্লাসে। তো এখানে দেখো আমাদেরকে কি বলা হয়েছে, কিউ এর ভ্যালুটা Q ইকুয়াল টু ফ্লেঞ্জের এরিয়া টাইমস ওয়াই প্রাইম। এখন তাহলে ফ্লেঞ্জের এরিয়া কত আসবে বলো তো? 1.5 into 18। 1.5 into 18, তাই না? আমাদের এটা কত ছিল? এতটুকু ছিল 18। দ্যাট মিনস 1.5 টাইমস 18। আর ওয়াই প্রাইম বলতে কি বোঝানো হয়েছিল? এখান থেকে নিয়ে এটার সেন্টার পর্যন্ত যে ডিসটেন্স, তাই না? দ্যাট মিনস এখান থেকে এতটুকু কত? 31। কিভাবে? 62 ডিভাইড বাই 2। তাহলে কি আমি ওয়েবের অর্ধেকটা পেয়ে গেলাম, তাই না? এখন কথা হচ্ছে এই 1.5 এর অর্ধেক, তার মানে 1.5 ডিভাইড বাই 2 কত আসে? 0.75। দ্যাট মিনস 31.75, তাই না? জি স্যার।
সো আমাদের ওয়াই প্রাইমের ভ্যালুটা আসতেছে 31.75। সো এটাই হচ্ছে আমাদের কিউ এর ভ্যালুটা। ঠিক আছে, আমরা যদি একটু চলে যাই, আচ্ছা তাহলে আমরা কিউটা বের করতে পারবো তো এখান থেকে ভ্যালুটা? বলো তো কত আসে ভ্যালুটা, একটু দেখো তো। স্যার 857.2 857.2। 7.2 আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিউ এর ভ্যালু। একটু খেয়াল রাখো, আমরা ওইখানেও একই জিনিস করছে। আমাদের এখানে আরেকটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে আমাদের কি, আমরা কি ফ্লেঞ্জের জন্য কি আইএক্স বের করেছিলাম না, মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা? সো মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটাও লাগবে। ঠিক আছে, সো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু এটা, আর আমাদের হচ্ছে কিউ এর ভ্যালু পাইলাম এটা। তো আমরা এখন চলে যাই আমাদের এখানকার ক্যালকুলেশনে। দেখো আমাদের কিউ এর ভ্যালু কিন্তু এটা পাইছে। বুঝতে পারছো তো এটা কিভাবে পাইছে? আচ্ছা, আইএক্স এর ভ্যালুটা এই যে আমি একটু আগে যে এখান থেকে ডিনোট করেছি সেখান থেকে জাস্ট ভ্যালুটা নেওয়া হয়েছে। তাহলে আমাদের যদি ম্যাক্সিমাম ভ্যালুটা জানতে চাই তাহলে কি করব? ভি ভি কিউ বাই আইএক্স। এখন দেখো আমরা ভি এর ভ্যালুটা জানি, আলটিমেট যেই শিয়ার স্ট্রেংথের যে ভ্যালুটা, সেই ভ্যালুটার সাথে আমরা কিউ, এই যে কিউ যেটা বের করেছি সেটা মাল্টিপ্লাই করবো আর ডিভাইড করবো হচ্ছে আইএস দিয়ে, মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে। সো আমরা একটা ভ্যালু পেয়ে যাব। এরপরে বলা হয়েছে ফর দ্য প্লেট থিকনেস বিং ওয়েল্ডেড দ্য মিনিমাম ওয়েল্ড সাইজ ডাব্লিউ ইকুয়াল টু 3/16 ইঞ্চ। ঠিক আছে, আমাদেরকে বলতেছে যে আমরা যখন প্লেট প্লেট গুলাকে যখন জোড়া লাগাবো তখন মিনিমাম যে ওয়েল্ড সাইজ সেটা বলা হচ্ছে 3/16 ইঞ্চি। ঠিক আছে, ওয়েল্ড সাইজ। এখন কথা হচ্ছে এই 3/16টা কিভাবে পাচ্ছে? 3/16 ভ্যালুটা আমাদের হচ্ছে তোমাদের স্টিল ডিজাইন কি ক্লাস করতেছো? স্টিল ডিজাইনের থিওরি ক্লাস কি তোমাদের চলতেছে এখন এই সেমিস্টারে? তোমাদের স্টিল ডিজাইনের যদি বইটাতে যাও, স্টিল ডিজাইনের বইতে গেলে দেখবা যে প্লেট থিকনেস এর সাথে কিরকম প্লেট থিকনেসের জন্য কিরকম ওয়েল্ড সাইজ বের করতে হবে সেই ভ্যালুগুলো দেওয়া আছে। তো আমাদের এখানকার যে প্লেট থিকনেস, সেই প্লেট থিকনেসের জন্য ওই টেবিলটা ইউজ করে দেখা গেছে যে ওয়েল্ডের সাইজ আসবে 3/16 ইঞ্চি। সো সো তাহলে বলা হয়েছে যে ইন ইন্টারমিডিয়েট ওয়েলস আর ইউজড দা দেয়ার মিনিমাম লেংথ ইজ। এখন আমরা হচ্ছে মিনিমাম লেংথ, আমরা যেই ওয়েল্ড গুলো করব সেই ওয়েল্ডের মিনিমাম। হ্যাঁ বলো। স্যার 3/16টা বুঝি নাই, তো কোথা থেকে পাবো? 3/16 হচ্ছে তোমাদের কি স্টিল ডিজাইনের ক্লাস চলতেছে? স্টিল ডিজাইন কি করো নাই তোমরা এর আগে? আমার কথা কি শোনা যাচ্ছে? এই ভ্যালুটা মেইনলি নিচে হচ্ছে স্টিল ডিজাইনের যে বইটা আছে তোমাদের, তোমাদের স্টিল ডিজাইনের বইয়ে গেলে এই ভ্যালুটা পাবা। কোথায় আছে স্টিল ডিজাইনের ভ্যালুর মধ্যে? বইয়ের মধ্যে দেখবা যে ওরা প্লেট থিকনেসের সাথে ওয়েল্ড সাইজের একটা টেবিল দেওয়া আছে। ওই টেবিলটা রেফার করলেই তোমরা পেয়ে যাবা যে কিরকম প্লেট থিকনেসের জন্য আমাদের কিরকম ওয়েল্ডের সাইজ হইতে হবে। তো আমাদের এখানকার প্লেট থিকনেসের জন্য দেখা গেছে যে ওয়েল্ডের সাইজটা আসে 3/16। এই ভ্যালুটা টেবিল থেকে নেওয়া হয়েছে। আমার কাছে বইয়ের পিডিএফটা নাই, এই জন্য আমি দেখাতে পারছি না। বুঝতে পারছো তো? এটা আহামরি কিছু না, এটা জাস্ট টেবিলটা থেকে নেওয়া হয়েছে ভ্যালুটা। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমরা যে ওয়েলটা করব সেই স্যার ওয়েল্ডের আমাদের ল্যাব ম্যানুয়ালের পিছে তো আর দুইটা টেবিল দেওয়া আছে এরকম থিকনেস আর ল্যাব ম্যানুয়ালের পিছে আছে, দাঁড়াও আমি দেখি, চেক করে নিই। ও আচ্ছা, ঠিক আছে, আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা এই টেবিলটা থেকে মেনে নিচ্ছি। এখানে বলা হয়েছে কি আমাদের প্লেট থিকনেস যেটা থিনার পার্ট, আমাদের থিনার পার্ট ছিল কোনটা, ওয়েব নাকি ফ্লেঞ্জ? ওয়েব। সো ওয়েবের জন্য ওয়েবের আমাদের ইয়া ছিল কত, থিকনেস কত ছিল মনে আছে কারো? ওয়েবের থিকনেসটা কত ছিল তোমরা যে ডিজাইন করেছো? 5/16। সো 5/16 ভ্যালুটা কত আসে বলো তো?
স্যার 0.3125। 0.3125। আচ্ছা 0.31 লিখলাম, ঠিক আছে। সো দ্যাট মিনস আমাদের এখানে বলা হয়েছে কি যে থিনার পার্ট, আমাদের থিনার পার্ট বলতে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ওয়েল থিনার ছিল নাকি হচ্ছে সরি ওয়েব থিনার ছিল নাকি ফ্লেঞ্জটা, আমাদের ফ্লেঞ্জটা থিনার পার্ট ছিল। সো ফ্লেঞ্জের থিকনেস ছিল এই 5/16, দ্যাট মিনস 0.31। এখন আমাদেরকে দেখতে হবে এই টেবিলে বলা হয়েছে টু দা 1/4 ইনক্লুসিভ, ঠিক আছে। তারপর বলা হয়েছে ওভার 1/4, দ্যাট মিনস 1/4 মানে কত 0.25, 0.25 থেকে হাফ পর্যন্ত, দ্যাট মিনস 0.25 থেকে 0.75 পর্যন্ত যদি ভ্যালুটা আসে আমাদের ওয়েবে, আমাদের যে থিকনেস সেই ভ্যালুটা আসলে তখন আমরা ওয়েল সাইজ ইউজ করব 3/16। যদি আমাদের ভ্যালুটা 0.5 থেকে যদি আমাদের ভ্যালুটা 0.5 থেকে কতর মধ্যে আসে 0.75 এর মধ্যে, তখন আমাদের ভ্যালুটা আসবে ওয়েল সাইজ কত আসবে 1/4, দ্যাট মিনস 0.25। তাহলে আমাদের ভ্যালুটা কোনটার মধ্যে পড়তেছে, এইটার মধ্যে পড়তেছে, দ্যাট মিনস 3/16। বুঝতে পারছো তো? জি স্যার। এই টেবিলটা ইসের বইয়েও আছে, মানে তোমাদের যে স্টিল ডিজাইনের যে বইটা সেই বইটাতেও আছে। স্যার আমরা করিনি এটা এখনো। ও স্টিল ডিজাইন তোমরা এখনো করো নাই? না স্যার। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের বলা হচ্ছে কি যে আমাদের মিনিমাম যে লেংথ, আমরা যে ওয়েল্ড গুলা বসাবো কতটুকু লেংথ ধরে মানে ওয়েলটা থাকবে সেটা আমাদের বের করতে হবে। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ওয়েল বলতে আসলে কি বোঝায় বলতে পারবা? ইন্টারমিডিয়েন্ট ওয়েল আচ্ছা কতগুলো ওয়েল্ডিং আছে যেখানে দেখা যায় কি পুরাটা এরিয়া জুড়ে ওয়েল্ড করা আছে। আমি তোমাদেরকে একটু যদি দেখাই, আচ্ছা এখন এখানে দেখো খেয়াল করো ভালোভাবে। সে ফর সাপোজ আমাদের হচ্ছে ফ্লেঞ্জের সাথে এখন আমরা কি করব, এই যে ফ্লেঞ্জটা ছিল আর হচ্ছে এই যে ফ্লেঞ্জ ছিল ফ্লেঞ্জের সাথে এই ওয়েবটার কানেকশন দিব। সো দেখা যায় কি এরকম হয় যে তোমরা আচ্ছা এই ছবি তোমরা পুরোটা এরিয়া জুড়ে কানেকশন দেওয়া যেতে পারে, ওয়েল্ডিং করা যেতে পারে, তাই না? আরেকটা করা যায় কিভাবে, সে ফর সাপোজ এই ছবিতে যদি ধরি, দেখো আমরা পুরাটা জুড়ে ওয়েল্ডিং করতে পারি, তাই না? পারি না? জি ওয়েব স্যার। প্লেটের সাথে ফ্লেঞ্জের, দ্যাট মিনস আমরা পুরোটা ওয়েল্ডিং করতে পারি। তো পুরোটা ওয়েল্ডিং একটা করা যায়, সেটাকে বলা হয় কন্টিনিউয়াস ওয়েল্ডিং। আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট যে ওয়েল্ডিং, সেটা বলতে বোঝায় মেইনলি যে আমরা ওয়েল্ডিংটা করব বাই পোর্শন, দ্যাট মিনস আমরা এখানে কিছুটা ওয়েল্ডিং করব, এরপরে দেখা যাচ্ছে কিছুটা ডিস্টেন্স দিয়ে এখানে আবার কিছুটা ওয়েল্ডিং করব, এখানে আবার ওয়েল্ডিং করব, ঠিক আছে। তো আমরা হচ্ছে কিছু ইন্টারভাল পর পর আমরা মেইনলি ওয়েল্ডিংটা করব, সেটাই হচ্ছে মেইনলি ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং, ঠিক আছে, কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে। তো এখন তো তাহলে আমরা এখানে ইউজ করতেছি হচ্ছে ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং। তো ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং এর আমাদের যে ওয়েল্ডের যে মিনিমাম লেংথ সেটা বলা হয়েছে যে আমাদের যে গাইডলাইন সেটাকে বলা হয়েছে যে 4W এর সমান বা সেটা 1.5 ইঞ্চি থেকে বড় হইতে হবে, ঠিক আছে, ওয়েল্ডিং এর লেংথ। তো এখন ডাব্লিউটা কি, ডাব্লিউ হচ্ছে এই যে আমাদের ওয়েল্ড সাইজ যেটা সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের ডাব্লিউ। দ্যাট মিনস সেই ভ্যালুটাকে আমরা যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি ভ্যালুটা পেয়েছি 0.75, কিন্তু আমাদের গাইডলাইনে কি বলা ছিল সেটা অবশ্যই 1.5 এর সমান বা তার থেকে বড় হইতে হবে। যেহেতু 1.5 অপেক্ষা ছোট আসছে সেই জন্য আমরা ভ্যালুটাকে ইউজ করতেছি 1.5 ইঞ্চি, ঠিক আছে। দ্যাট মিনস আমাদের যে ওয়েল্ডিং করতেছি সেই ওয়েল্ডিং এর লেংথ আসতেছে 1.5 ইঞ্চি, আর আমাদের ওয়েল্ডের সাইজ ছিল কত 3/16। তাহলে বলা যায় যে আমাদের এই যে ওয়েল্ডিং এর যে সেকশনটা আমরা ফাইনালি একটা কনক্লুশনে দাঁড়াতে পারি যে আমাদের ওয়েল্ডিং এর সাইজ ছিল 3/16 ইঞ্চি আর ওয়েল্ডিং এর যে লেংথটা ছিল সেটা 1.5 ইঞ্চি। এখন হচ্ছে যে আমাদের ওয়েল্ড শিয়ার স্ট্রেংথ, আমাদের যে এই যে ওয়েল্ডিং করলাম এই ওয়েল্ডিং এর স্ট্রেংথটা আমরা দেখবো, শিয়ার স্ট্রেংথ। তো প্রথমে ফি আর এন এর এই ইকুয়েশনটা আমরা জানি। তো এই ইকুয়েশনে আমাদের হচ্ছে এখন লাগবে ডাব্লিউ এর ভ্যালু
আর এফ এন্ড ডাব্লিউ এর ভ্যালু। এখন এফ এন্ড ডাব্লিউ কি বুঝাইছে? এফ এন্ড ডাব্লিউ দ্বারা বুঝাইছে এফ এন্ড ডাব্লিউ ইন এ ফিলেট ওয়েল্ড is 0.6 times the tensile strength of the weld material। আচ্ছা এখানে একটু ওয়েল্ড মেটাল। তো এখন আসলে এটা দ্বারা কি বুঝাইছে? বলতেছে যে আমরা যেই ওয়েল্ড মেটাল, আমরা যে সে ফর সাপোজ আমাদের ওয়েল্ডিংটা করা হচ্ছে আমাদের এখানে আয়রনের, ঠিক আছে? তো তাহলে আমাদের এই আয়রনের যে ওয়েল্ডিং করা হচ্ছে সেটার যে টেনসাইল স্ট্রেংথ, সেই টেনসাইল স্ট্রেংথের 0.6 টাইমস করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের এফ এন্ড ডাব্লিউ এর ভ্যালুটা। বুঝতে পারছো তো এফ এন্ড ডাব্লিউটা কি বুঝাইছে? আমরা যেই ম্যাটেরিয়াল দিয়ে ওয়েল্ড করতেছি, সে ফর সাপোজ আমার ম্যাটেরিয়ালটা যদি হয় আয়রনের, যদি ওয়েল্ড করি তাহলে এই আয়রনের যে টেনসাইল স্ট্রেংথ থাকবে সেই টেনসাইল স্ট্রেংথের 0.6 টাইমস, দ্যাট মিন্স আমাদের 60% করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এফ এন্ড ডাব্লিউ। সো তাহলে আমাদের যে ওয়েল্ড শিয়ার স্ট্রেংথ পার 16th অফ অ্যান ইঞ্চ, দ্যাট মিন্স 1/16 এর জন্য 1/16 অফ অ্যান ইঞ্চ এর জন্য আমাদের কতটুকু ওয়েল্ড স্ট্রেংথ আসছে সেই ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারতেছি। তো তাহলে এখানে বসিয়ে দিলাম মানগুলা, আমাদের এই ভ্যালুটা 70 আসছে, ঠিক আছে? আর হচ্ছে 1/16। সো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ভ্যালুটা আসতেছে 1.392 কিপ পার ইঞ্চ। সো এটা হচ্ছে পার 1/16 এর জন্য, কিন্তু আমাদের ওয়েল্ড সাইজ কত? 3/16 না? দ্যাট মিন্স আমরা কতটুকু পোর্শনের জন্য এখানে মানে শিয়ার স্ট্রেংথটা বের করেছি? 1/16 পোর্শনের জন্য। তো তাহলে আমাদের দরকার 3/16 এর জন্য। তাহলে আমরা সেটাকে মাল্টিপ্লাই করব কত দিয়ে বলো তো? ক্যাপাসিটি, আমরা যদি ওয়েল্ডিং এর ক্যাপাসিটি বের করতে চাই আমাদের এটা হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে 1/16 এর জন্য, 1/16 ইঞ্চির জন্য। সো আমাদের এখন বের করতে হবে এই ওয়েল্ড সাইজের জন্য। তাহলে কত আসবে? 3/16। 3/16 আমরা তো 1/16 গুণ করেই ফেলেছি, তাহলে সেটার সাথে সেই ভ্যালুটার সাথে মাল্টিপ্লাই করব জাস্ট 3/16। দ্যাট মিন্স শুধু 3 ভ্যালুটা আমরা মাল্টিপ্লাই করতেছি। আর 2 কেন? 2 ওয়েল্ড, কারণ হচ্ছে আমাদের যে, আমি যদি ছবিটা একটু আঁকি, দেখো এটা হচ্ছে আমাদের ওয়েভ আর এটা হচ্ছে আমাদের ফ্লেঞ্জ, তাই না? সো এখন ফ্লেঞ্জের সাথে আমরা ওয়েভের কানেকশন দিচ্ছি। সো দেখা যাবে যে আমাদের কানেকশনটা কি দুই সাইডে দিতে হচ্ছে, তাই না? এই জন্যই মেইনলি 2 দিয়ে গুণ করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখন বলা হচ্ছে যে আমাদের ওয়েল্ডিং এর যে ক্যাপাসিটি পার ইঞ্চে কত, এই একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা আমাদের যে ক্যাপাসিটি ওয়েল্ডিং এর সেই ক্যাপাসিটিটা পেয়ে গিয়েছি। এখন চেক দ্য ক্যাপাসিটি অফ দ্য বেস মেটাল। তো আমাদেরকে এটা চেক দিতে হবে যে দ্য ওয়েব ইজ দ্য থিনার অফ দ্য কন্ট্রোল পার্ট এন্ড কন্ট্রোলস, কানেক্টেড পার্ট এন্ড কন্ট্রোলস। আচ্ছা এখন আমাদের যে ডিজাইন সেকশন নিয়েছি সেই ডিজাইন সেকশনে আমরা তো অলরেডি সেকশনগুলো সিলেক্ট করেই ফেলেছি। তো আমাদের কি ওয়েব পার্টটা সব থেকে থিনার ছিল নাকি ফ্লেঞ্জ পার্টটা, বলো তো? আমাদের ফ্লেঞ্জের ভ্যালু কত ছিল? ফ্লেঞ্জের যে পার্টটা নিয়েছিলাম ওয়েব পার্টটা কি আছে? ফ্লেঞ্জের থিকনেস কত ছিল? 1.5। ফ্লেঞ্জের জন্য ছিল স্যার 18। ফ্লেঞ্জের জন্য যদি দেখি, ফ্লেঞ্জের জন্য ছিল 1.5 থিকনেস, আর আমাদের ওয়েবের জন্য ছিল কত?
5/16 5/16 ঠিক আছে। তো এখন বলা হয়েছে যে আমাদেরকে তাহলে বলতো যে আমাদের যদি লোড আসে তাহলে উইকার পার্টটা কোনটা আমাদের, ওয়েব নাকি ফ্লেঞ্জ? ওয়েব স্যার। ফ্লেঞ্জ। কারণ ফ্লেঞ্জ না, ওয়েব। কারণ কি, যেটার থিকনেস কম সেটাই তো খুব মানে আগে ফেলার করবে, তাই না? জি স্যার। সো জি, স্যার। আমরা এই জন্যই থিনার পার্টটা নিয়ে মেইনলি কাজ করব, যে আমাদের এই থিনার পার্টটার জন্য সেটা ওকে আছে কিনা। সো এখন আমাদের যে ইয়াইল্ড শিয়ার স্ট্রেংথ যে ভ্যালুটা বের করব ডিজাইনের জন্য, সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারি। এখানে দেখো, এখানে বলা হয়েছে যে এই 1 ভ্যালুটা আসছে যে ফর 1 ইঞ্চ লেংথের জন্য আমরা যে ভ্যালুটা বের করব সেটা হচ্ছে পার ইঞ্চের জন্য। তো 0.6 FY এর ভ্যালুটাও আমরা জানি। এখানে টি এর টি বলতে আমরা বুঝবো কি, এখানে বলে দেওয়া আছে টি বলতে আমরা বুঝবো সব থেকে থিনার পার্টের যেই থিকনেস সেইটা। তাহলে টি ভ্যালুটা কত আসবে বলো তো? 5/16। টি এর ভ্যালুটা আসবে 5/16, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের ওয়েবের যে থিকনেস সেই ভ্যালুটা। সেই ভ্যালুটা বসিয়ে দেওয়ার পরে আমরা একটা ভ্যালু পেয়ে গেছি। এখন বলা হয়েছে যে দা বেস মেটাল শিয়ার রাপচার স্ট্রেংথ, দ্যাট মিন্স আমরা এখানে হচ্ছে ইয়াইল্ড ডিজাইন করলাম, এখন হচ্ছে রাপচার স্ট্রেংথ বের করব। রাপচার স্ট্রেংথের জন্য এই ফর্মুলাটা ইউজ করব FU। FU এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? FU এর ভ্যালুটা হচ্ছে আমাদের যে টেবিল আছে ডিজাইন বইয়ের। আচ্ছা এটা কি এখানে আছে? আমি এটা দেখি নেই এই বইয়ের মধ্যে আছে কিনা, একটু দেখি। আচ্ছা এই ভ্যালুটা আমাদের মেবি ইসের বইয়ের মধ্যে নাই। সো এই 58 ভ্যালুটা FU এর ভ্যালু, এই ভ্যালুটা আমাদের হচ্ছে ওই ডিজাইনের যে বইটা সেই বইটা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা নিয়ে খুব একটা মাথা না ঘামালেও চলবে। আর টি এর ভ্যালুটা আমরা কোনটা ইউজ করব? আমরা হচ্ছে সব থেকে থিনার পার্টটা আমাদের এই ক্ষেত্রে যেহেতু ওয়েব, সো আমরা ওয়েবের থিকনেসটা ইউজ করব। আর তোমাদের কারো ডিজাইনে যদি ফ্লেঞ্জের পার্টটা যদি থিন আসে তাহলে সেই ভ্যালুটা ইউজ করবা, ঠিক আছে। সো আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম, দ্যাট মিন্স আমরা রাপচারের জন্য রাপচারের যে শিয়ার রাপচার স্ট্রেংথের ভ্যালু পেলাম, আর একটা হচ্ছে ইয়াইল্ড ডিজাইনের জন্য শিয়ার স্ট্রেংথের একটা ভ্যালু পেলাম। সো এই দুইটা ভ্যালুর মধ্যে এখন আমরা কোনটা নিয়ে ডিজাইন করব বলো তো? যেটা সবচেয়ে ছোট আসছে স্যার। যে এটার ভ্যালুটা সব থেকে ছোট কেন? এটা নিয়ে ডিজাইন করাটা সেফ হবে স্যার। এটা নিয়ে করলে তো স্যার পরে বড় এটা আসলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা না, তোমার যুক্তিটা ঠিক না। কারণ হচ্ছে দেখো, একটা স্টিল, সে ফর সাপোজ আমার একটা স্টিল, এই স্টিলটা ঠিক আছে যদি এই ভ্যালুতে ফেল করে তার মানে কি এটাতে ফেল করবে না? জি স্যার। এই জন্যই আমরা মেইনলি হচ্ছে এই ছোট ভ্যালুটা নিয়ে ডিজাইন করব, ঠিক আছে। দ্যাট মিন্স ছোট ভ্যালুটা নিয়ে দেন তারপরে আমরা ক্যাপাসিটি কাউন্ট ডাউন করব। সো এখন তাহলে আমাদের বলা হয়েছে কি যে ইউজ এ টোটাল ইয়ার্ড ক্যাপাসিটি অফ এত, দ্যাট মিন্স আমরা ছোট ভ্যালুটাকে নিচ্ছি এই জন্য, ঠিক আছে। তো তোমাদের যদি রাপচারের ভ্যালুটা ছোট আসে তাহলে আমরা রাপচারের ভ্যালুটা নিব, ঠিক আছে। দ্য ক্যাপাসিটি অফ এ 1.5 ইঞ্চি লেংথ অফ এ পেয়ার অফ ওয়েল ইজ এত। আচ্ছা এখন দেখো, আমাদের একটু আগে আমরা একটা স্টেটমেন্ট দাঁড়া করিয়ে আসছি, আমাদের যেই ওয়েল্ড দিচ্ছি সেই ওয়েল্ডের আমাদের লেংথ কত ছিল? 1.5 ইঞ্চি, তাই না? এই যে এখানে আমরা ইউজ করেছি। সো তাহলে 1.5 ইঞ্চি জন্য সেই আমাদের টোটাল ক্যাপাসিটি কত? এই ভ্যালুটার সাথে জাস্ট 1.5 গুণ করব, সো আমাদের ক্যাপাসিটিটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো তারপরে আমরা যেটা করব যে আমাদের বের করতে হবে স্পেসিং। এই যে আমরা ওয়েল্ডিং দিচ্ছি এই ওয়েল্ডিং গুলো কতটুকু স্পেসিং দিয়ে দিয়ে বসাবো সেটা আমাদের বের করতে হবে। তো বলা হয়েছে টু ডিটারমাইন দ্য স্পেসিং লেট দিস ইকুয়েশন। আচ্ছা এখন দেখো এই ইকুয়েশনে এই উপরে 10.13 ভ্যালুটা কোনটা? এই যে এখানে যেই আমরা যেই ভ্যালুটা পেয়েছি ক্যাপাসিটি সেই ভ্যালুটা বসাবো, ডিভাইডেড বাই স্পেসিং ইকুয়াল টু VQ বাই IX। এই VQ বাই IX এর ভ্যালুটা কিন্তু আমরা একটু আগে এই জন্যই বের করেছি। কোথায়? এই যে এটাই হচ্ছে আমাদের VQ বাই IX এর ভ্যালুটা, তাই না? এই জন্যই আমাদের বের করা। সো আমরা এখান থেকে খুব সহজেই S এর ভ্যালুটা বের করতে পারবো। S হচ্ছে কি? S হচ্ছে সেন্টার টু সেন্টার স্পেসিং অফ দ্য ওয়েলস ইন ইঞ্চেস।
সো দ্যাট মিনস আমাদের যদি ওয়েল্ড থাকে, সে ফর সাপোজ এটা একটা ওয়েল্ডিং, এটা একটা ওয়েল্ডিং, সো এই ওয়েল্ডিং দুইটার সেন্টার টু সেন্টার যে ডিসটেন্স সেটাই কি আমাদের এস। সো এস এর ভ্যালু আমরা কত পেয়েছি? 3.21 ইঞ্চি। সো বলা হয়েছে যে ইউজিং এ সেন্টার টু সেন্টার স্পেসিং অফ 3 ইঞ্চেস will give a clear spacing of 3 minus 1.5 equal to 1.5 inches। আচ্ছা, এটাতে আমরা পরে যাচ্ছি। সো তাহলে আমরা ধরে নিচ্ছে যে ওরা, সো এস এর ভ্যালুটা আসছে আমার 3.21, সো ওরা ধরে নিচ্ছে 3 ইঞ্চি। বুঝো বিষয়টা, এখানে একটু বুঝার বিষয় আছে। সো যদি আমার 3 ইঞ্চি ধরে নেয়, সো তাহলে বলতো যে আমাদের ক্লিয়ার, এখন আমরা জানি কি আমাদের এই ওয়েল্ড গুলার লেন্থ কত ছিল বলতো? ওয়েল্ডের লেন্থ কত ছিল? আমরা কত দিয়েছি ওয়েল্ডের লেন্থ? স্যার 18। 18 কিভাবে? ওয়েল্ডের লেন্থ কত ছিল? এই যে 3/6 ওয়েল্ডের লেন্থ 1.5 ইঞ্চি ওয়েল্ডের লেন্থ, এই যে মিনিমাম লেন্থ আমরা বের করেছিলাম না? জি বের স্যার, করে তো আমরা 1.5। হ্যাঁ, তার মানে আমাদের এক একটা ওয়েল্ড কত ছিল এখানে? 1.5 ইঞ্চি করে, 1.5 ইঞ্চি করে। আর আমাদের সেন্টার টু সেন্টার মানে ওয়েল্ডিং এর মধ্যে ডিসটেন্স ছিল, ধরে নিয়েছি আমরা 3। সো তাহলে আমাদের ক্লিয়ার ডিসটেন্স কত আসবে বলতো? ক্লিয়ার ডিসটেন্সটা কত আসবে? স্যার 1.5 মাইনাস করব। হ্যাঁ, দ্যাট মিন্স কি আমার এই পোর্শন থেকে এখান থেকে এইটার অর্ধেক চলে যাচ্ছে, তাই না? এতটুকু একইভাবে এই সাইড থেকেও এতটুকু চলে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে। দ্যাট মিন্স 3 মাইনাস 1.5 ডিভাইড বাই 2 মাইনাস 1.5 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স 3 মাইনাস 1.5। বুঝতে পারছো? স্যার আরেকবার একটু বলবেন? দ্যাট মিন্স দেখো, আমাদের এই সেন্টার টু সেন্টার আমাদের এতটুকু ডিসটেন্স কত? 3, তাই না? বাদ যাবে কতটুকু? এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু কত? 1.5 ডিভাইড বাই 2, তাই না? জি স্যার বুঝতে পারছি। 1.5 ডিভাইড বাই 2, এটা কি আমার এক সাইডে। সো আমার দুই সাইডের জন্য কত আসবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে দ্যাট মিন্স 3 মাইনাস 1.5। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। দ্যাট মিন্স সেই কথাই এখানে বলা হয়েছে যে আমাদের ক্লিয়ার স্পেসিং আসতেছে 1.5 ইঞ্চি। স্যার এটা যদি 3.5 আসতো তাহলে কি করতাম তখন? একই জিনিস, তখন বিয়োগ করতে কি 3.5 না মাইনাস স্যার, 1.5। 3.21 এর জন্য তো 3 নিয়েছি, যদি 3.5 আসতো। আচ্ছা, তোমার যদি সেন্টার টু সেন্টার ডিসটেন্স আসতেছে 3.5, তাই তো? সো জি সেন্টার টু স্যার। সেন্টার 3.5 আসলে তখন কি করবা? 3.5 মাইনাস 1.5। না স্যার, 3.21 এর জন্য কি আমরা লোয়ার রাউন্ডিং করে 3 নিয়েছি? আচ্ছা, হ্যাঁ, 3.21 এর জন্য তুমি লোয়ার রাউন্ডিং করে 3 নিয়েছো। এখন কথা হচ্ছে তুমি যদি ওয়েল্ডিং গুলা ডিসটেন্স আরো বাড়িয়ে দাও তাহলে কি মানে জিনিসটা কি সুইটেবল হয় বলো তো? না স্যার। সো আমরা ওয়েল্ডিং এর ডিসটেন্স যা আসবে সেটাকে আমরা লোয়ার রাউন্ডিং করব, এই জন্য আমরা 3 নিয়েছি। স্যার তাহলে 3.5 আসলো আমরা 3 নিব। 3.5 আসলে তুমি 3.5 ও ইউজ করতে পারো বা 3 ইউজ করতে পারো। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে যে the AISC specification refers to spacing of intermittent fillet welds in section F13 আর section E6। আচ্ছা, সো আমাদের AISC এর স্পেসিফিকেশন থেকে একটা বলা হয়েছে যে আমাদের যেই ওয়েলটা ইউজ করব সেই ওয়েলডের ক্লিয়ার স্পেসিং অবশ্যই, দ্যাট মিন্স ক্লিয়ার স্পেসিংটা আমরা ডি দিয়ে প্রকাশ করতেছি, সেই ভ্যালুটা অবশ্যই এইটার অপেক্ষা ছোট আসবে। ঠিক আছে, 0.75 রুট ওভার অফ ই বাই এফ ওয়াই টি এফ, এই ভ্যালুটা তুলনায় ছোট আসবে, বাট নো গ্রেটার দেন 12 ইঞ্চি। বাট ভ্যালুটা অবশ্যই 12 ইঞ্চির বড় হইতে পারবে না, 12 ইঞ্চি অপেক্ষা ছোট আসবে। তো তাহলে আমরা যদি এই ইকুয়েশনটা এখন ইউজ করি, ইকুয়েশনটা ইউজ করে আমরা দেখি যে আমাদের ভ্যালু কত আসতেছে। আমাদের ভ্যালুটা কত আসতেছে? আমরা ই এর ভ্যালুও জানি, আমরা এফ ওয়াই এর ভ্যালুও জানি, তাই না? আর আমরা টি এফ, আমাদের ফ্লেঞ্জের যেই থিকনেস, ফ্লেঞ্জের থিকনেস কত ছিল বলতো? 1.5, তাই না? সো আমরা এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা ভ্যালুটা পাচ্ছি 31.9। সেই ভ্যালুটা আমার 12 ইঞ্চি অপেক্ষা বড়। তাহলে কি আমরা নিতে পারবো এই ভ্যালুটা? নিতে পারবো? না স্যার। কারণ এখানে আমাদের এআইএসসি কোড থেকে বলে দেওয়া হয়েছে যে সেটা অবশ্যই 12 ইঞ্চি ছোট হইতে পারবে না। এখানে 12 ইঞ্চিটা কি? 12 ইঞ্চি হচ্ছে আমাদের ক্লিয়ার স্পেসিং, নট সেন্টার টু সেন্টার। এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এটা হচ্ছে ক্লিয়ার স্পেসিং। দ্যাট মিন্স আমার ক্লিয়ার স্পেসিং অবশ্যই 12 ইঞ্চি বা তার ছোট হইতে হবে।
তো তারপরে যেটা বলা হয়েছে যে দ্য ম্যাক্সিমাম পারমিসিবল ক্লিয়ার স্পেসিং ইজ দেয়ার ফর 12 ইঞ্চি। তো তাহলে বলা যাচ্ছে যেহেতু 12 এক্সিড করতেছে, তো আমরা ধরে নিচ্ছি 12, এন্ড দ্য রিকোয়ার্ড ক্লিয়ার স্পেসিং ইজ 1.5 ইঞ্চি ইজ স্যাটিসফ্যাক্টরি। কিন্তু আমরা দিচ্ছি কত বলতো, আমরা ডিজাইন করলাম একটু আগে কত, 1.5 ইঞ্চি ক্লিয়ার স্পেসিং। সো দ্যাট মিনস আমাদের 1.5 ভ্যালুটা 12 ইঞ্চি অপেক্ষা ছোট। সো দ্যাট মিনস আমাদের যেই স্পেসিংটা দিচ্ছি সেটা ওকে। তারপরে বলা হয়েছে যে এখানে স্পেসিং এর কয়েকটা চেক আছে, যে স্পেসিং এর কয়েকটা চেক বলতে এখানে আমি তোমাদের প্রথমে আগে একটু ভালোভাবে দেখাই, তোমাদের জন্য মনে হয় সুবিধা হবে। আচ্ছা, এখানে আমরা এই এসএফডি বিএমডি দেখতেছি, তো তোমরাই বলো যে আমাদের কোন পোর্শনে ওয়েল্ডিং এর যে স্পেসিং গুলা খুব দেখা যাবে যে স্পেসিংটা কম আসবে, আর কোন পোর্শনে স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে দিতে পারবো, বলতে পারবা? আমাদের যেখানে কি ফোর্সের ভ্যালুগুলো বেশি, তাই না? আমাদের যেখানে কি জিনিসটা ফোর্সের শিয়ার ফোর্সের ভ্যালুটা বেশি থাকবে, সেই জায়গাগুলোতে কি আমাদের স্পেসিংটা কম আসবে। বাট এই জায়গাগুলোতে যদি আমরা চিন্তা করি এই জায়গাগুলোতে কি ভ্যালুটা কমে গিয়েছে না, সো আমাদের এই কম ভ্যালুর জন্য তখন কিন্তু স্পেসিংটা একটু বাড়াইয়ে দিতে পারি, তাই না? সো আমরা এখন সেই জিনিসটা চেক দিব যে কতটুকু পোর্শন পর্যন্ত আমরা স্পেসিং কম দিব এই ওয়েল্ড টু ওয়েল্ড, সেন্টার টু সেন্টার, আর কতটুকু পোর্শনে গিয়ে আমরা স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে পারবো। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেট না করো, তোমরা যদি চাও যে পুরোটা সেম স্পেসিং দিতে পারো, বাট সেটা অনেক সময় ইকোনমিক্যাল হয় না, কারণ তোমাদের অনেক বেশি ওয়েল্ড করা লাগতেছে। সেই জন্য আমরা মেইনলি চাই হচ্ছে একটা ইকোনমিক ওয়েতে ডিজাইন সেকশন করার জন্য। তো এই জন্য আমরা বের করবো যে কতটুকু আমরা কম স্পেসিং দিয়ে দিব, কতটুকু আমরা বেশি স্পেসিং দিলেও সেটা সমস্যা হবে না। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে লোডের ভ্যালুটা কম থাকতেছে। তো আমরা এই কাজটাই এখন করব, যে কতটুকু পোর্শন আমরা স্পেসিংটা কিভাবে দিব। বলা হয়েছে যে there is no minimum spacing given in the specification but the AISC publication detailing for steel construction states that intermittent welds are more economical than the continuous weld. কারণ কি, ইন্টারমিডিয়েট ওয়েল্ড গুলা, তার মানে ইন্টারমিডিয়েট ওয়েল্ডটা আমরা কি করতেছি, কিছুটা ডিসটেন্স মেনটেন করে করে একটা ইন্টারভাল পর পর আমরা স্পেস মানে ওয়েল্ড গুলা করতেছি। তার মানে কি এটা অবশ্যই ইকোনমিক্যাল হচ্ছে না আমাদের। আমরা যদি কন্টিনিউয়াস ওয়েল্ড করতাম তাহলে কি আমাদের খরচ বেশি পড়তো। সো আমাদের ইন্টারমিডিয়েট ওয়েল্ডটা আমাদের ইকোনমিক্যাল। সো এখন বলা হয়েছে এটা ইকোনমিক্যাল কোন পার্সপেক্টিভে, অনলি ইফ দ্য সেন্টার টু সেন্টার স্পেসিং ইজ মোর দেন টুয়াইস দ্য লেংথ অফ দ্য ওয়েল্ড। দ্যাট মিনস আমাদের যে স্পেসিং যেটা দিচ্ছি ওয়েল্ডের, সেই সেন্টার টু সেন্টার স্পেসিং যদি ভ্যালুটা যদি মোর দেন বা সেটা সমান হয় কি, আমাদের যে ওয়েল্ড দিচ্ছি সেই ওয়েল্ডের লেংথে যদি দ্বিগুণের সমান বা তার সমান হয় স্পেসিংটা, তাহলে আমাদের এই ইন্টারমিডিয়েট স্পেসিংটা মানে ওয়েল্ডিংটা আমাদের জন্য ইকোনমিক্যাল সেই ক্ষেত্রে। সো এখন তোমরা বলো আমরা সেন্টার টু সেন্টার স্পেসিং কত দিচ্ছি? আমাদের সেন্টার টু সেন্টার স্পেসিং কত ছিল? 1.5 ইঞ্চ। 1.5 ইঞ্চি স্যার। 1.5 ছিল ক্লিয়ার স্পেসিং, এটা ছিল ক্লিয়ার স্পেসিং। আর 3 আমাদের স্যার। সেন্টার টু সেন্টার স্পেসিং ছিল কত? 3 এই যে এখানে 3 ইঞ্চি, তাই না? আর হচ্ছে এটা কি ক্লিয়ার স্পেসিং, ক্লিয়ার স্পেসিং ছিল 1.5। সো আমাদের সেন্টার টু সেন্টার স্পেসিং হচ্ছে 3, আর আমাদের হচ্ছে ওয়েল্ড যেটা দিচ্ছি সেই ওয়েল্ড গুলোর লেংথ কত ছিল বলতে পারবা? একটু আগে ক্যালকুলেট করছি, সো 1.5। 1.5। সো এখন সেটা টুয়াইস করো তো, 2 দিয়ে গুণ করলে কত আসে ভ্যালুটা? 3, তাই না? 1.5 কে যদি 2 দিয়ে গুণ করো 3 আসে। সো তাহলে কি বলা আছে কি, যে এই ভ্যালুটা এটা সমান, তাই না? যদি সমান অথবা বড় হয় সেই ক্ষেত্রেই আমাদের ইন্টারমিডিয়েট ওয়েল্ডিংটা করা যাচ্ছে, মানে আমাদের জন্য ইকোনমিক্যাল হচ্ছে। So in this example, the spacing is equal to the twice of the length. So either type could be used. So তুমি চাইলে এখানে intermediate welding ও করতে পারো, চাইলে আবার তুমি continuous welding ও করতে পারো, দুটোটাই এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। So আমরা এক্ষেত্রে মেইনলি intermediate welding করতেছি, তাই আমরা intermediate welding গুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? তো তোমাদের ল্যাব রিপোর্টে কিন্তু এরকম কথাবার্তাগুলো না লেখলেও চলবে, এগুলো আমি পড়ে পড়ে বুঝাচ্ছি যাতে করে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার হয়। তো তারপরে বলা হয়েছে কি যে although the 3 inch center to center spacing can be used
ফর দ্য ইন্টায়ার লেংথ অফ দ্য গার্ডার। আমি কিন্তু একটু আগে এই কথাটা বলেছি। দেখো আমরা কিন্তু চাইলেই যে পুরোটা পোর্শন আমরা কি একটা ভ্যালু বের করেছিলাম যে কতটুকু ডিস্টেন্স মেনটেন করে করে আমরা ওয়েল্ড করতেছি। আমাদের ভ্যালুটা কত ছিল? সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত ছিল? 3 ইঞ্চি, তাই না? সে ফর সাপোজ আমি এখানে 3 ইঞ্চি পরে আরেকটা ওয়েল্ড করলাম, 3 ইঞ্চি পরে আরেকটা ওয়েল্ড করলাম। আমরা চাইলে এই পুরোটা সেকশন জুড়েই এই কাজটা করতে পারি, ঠিক আছে? এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা চাচ্ছি কি, যেই জায়গায় আমাদের শিয়ারের ভ্যালুটা বেশি সেই জায়গার জন্য কি স্পেসিং একটু কমিয়ে দ্যাট মিনস 3 ইঞ্চি ধরে ওয়েল্ড করার জন্য। আর যে জায়গায় আমাদের শেয়ারের ভ্যালু কম সেখানে স্পেসিং যদি কমিয়ে দিই, আমাদের জন্য কিন্তু সেটা একটা ফ্রুটফুল হচ্ছে না। আমরা চাচ্ছি কি সব থেকে কম কাজ করে সব থেকে বেশি ইফোর্ট পাওয়ার জন্য। আমরা দেখবো যে যেই জায়গাটায় আমাদের শেয়ারের ভ্যালুটা কম সেই জায়গায় আমরা স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে পারি চাইলেই। কারণ কি, কারণ এখানে কি লোডের ভ্যালুগুলো কম। সো আমাদের এখানে মানে ফ্লেঞ্জ আর ওয়েব পার্ট যে কানেক্টেড হচ্ছে সেখানে মানে লোডটা কম পড়তেছে, তাই না? শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি। সো তার মানে আমাদের সেই জায়গায় যদি আমরা স্পেসিংটা বাড়িয়ে দিই আমাদের এই জয়েন্ট গুলোর কোনো সমস্যা হচ্ছে না। সো সেই জন্যই আমরা এখন ডিজাইনটা করব। বুঝতে পারতেছো তো কি বলতেছি? জি স্যার। আচ্ছা, সো এটাই বলা হয়েছে যে 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পেসিং ক্যান বি ইউজড ফর দ্য ইন্টায়ার লেংথ অফ দ্য গার্ডার। তোমরা যদি চাও পুরো গার্ডার ধরে আমরা 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিসটেন্স দিয়ে ওয়েল্ডিংটা করতে পারি। And increased spacing can be used where the shear is less than the maximum. এখন আমরা যে স্পেসিং, আচ্ছা আমরা যদি এই ছবিতে দেখি যে আমাদের কিছু পোর্শন পর্যন্ত দেখো আমাদের 3 ইঞ্চি স্পেসিং দেওয়া হয়েছে, কিছু পোর্শন আবার 5 ইঞ্চি দেওয়া হয়েছে। দ্যাট মিনস আমাদের যেখানে শিয়ারের ভ্যালুটা কমে যাচ্ছে সেই জায়গায় আমরা স্পেসিংটা বাড়িয়ে দিচ্ছি। এখন 3 ডিফারেন্ট স্পেসিং উইল বি ইনভেস্টিগেটেড। সো আমরা এখন এই জিনিসটা করার জন্য আমাদের মেইনলি 3টা কন্ডিশন মেইনলি ইনভেস্টিগেট করতে হবে। তো ফার্স্ট যেটা বলা হয়েছে, দ্য ক্লোজেস্ট রিকোয়ার্ড স্পেসিং ইজ 3 ইঞ্চেস। সো আমরা এই জিনিসটা একটু আগে বের করে এসেছি। আর আমাদের ম্যাক্সিমাম স্পেসিং কত? ক্লিয়ার স্পেসিং ছিল 12 ইঞ্চি। আর তাহলে আমাদের সেন্টার টু সেন্টার স্পেসিং কত আসবে? 12 প্লাস 1.5। বুঝতে পারছো তো এটা কিভাবে আসছে? আমাদের ম্যাক্সিমাম স্পেসিং আমরা কত ধরতে পারতেছি? সেন্টার টু সেন্টার 13.5। এটা কিভাবে আসছে বুঝতে পারছো তো? জি স্যার। নাকি আমার আবার দেখাইতে হবে? স্যার 12 ইঞ্চিটা বুঝতেছি না। আচ্ছা 12 ইঞ্চি, দেখো আমরা এই যে একটু আগে ক্যালকুলেট করে দেখছি না যে কতটুকু পর্যন্ত ম্যাক্সিমাম পারমিসিবল স্পেসিং দিতে পারবো, সেটাই কি স্যার আমরা এটা বলছিলাম কি 12 ইঞ্চি। গ্রেটার দেন 12 ইঞ্চি হয়েছে তার জন্য আমরা এটা 12 ইঞ্চি নিয়েছি। হ্যাঁ, কারণ কি এই যে এখানে বলা হয়েছে কি নো গ্রেটার দেন 12 ইঞ্চি। আমাদের ম্যাক্সিমাম যে স্পেসিংটা দিব সেটা 12 ইঞ্চির বেশি হতে পারবে না। এটা হচ্ছে ম্যাক্সিমাম পারমিসিবল স্পেসিং। স্যার যদি 12 কম হতো তাহলে কি আমরা যে ভ্যালুটা আচ্ছা আচ্ছা 12 কম, সে ফর সাপোজ তোমার এখানে 10 আসছে, ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে যে আমরা ম্যাক্সিমাম স্পেসিং ক্লিয়ার স্পেসিং দিতে পারবো 10, কিন্তু আমরা ধরে ডিজাইন করতেছি কত? 1.5। ঠিক আছে, তার মানে আমাদের ভ্যালুটা কম আছে। সো আমাদের ওকে কাজ করার জন্য। বুঝতে পারছো তো বিষয়টা? তখন 10 নিয়ে কাজ করতাম আমরা। তখন এই জায়গায় 10 এর ভ্যালুটা বসাইতাম। জি স্যার বুঝতে পারছি। যে আমাদের ম্যাক্সিমাম কত আসতো তখন এখানে দেখো এখানে বিষয়টা এটা কি আমি বারবার বলতেছি, এই ভ্যালুটা আমাদের ক্লিয়ার স্পেসিং। ক্লিয়ার স্পেসিং আর সেন্টার টু সেন্টার স্পেসিং দুইটা জিনিস গোলায় আমরা, তাহলে জিনিসটা কঠিন হবে। সো এই ভ্যালুটা আমাদের ক্লিয়ার স্পেসিং, আর এখানে যেটা বের করতেছে সেটা সেন্টার টু সেন্টার স্পেসিং। ম্যাক্সিমাম সেন্টার টু সেন্টার স্পেসিং কত হইতে পারে? তোমাদের সুবিধার জন্য আমি একটু দেখাই। সে ফর সাপোজ আমাদের এখানে দুইটা ওয়েল্ড করা আছে, ঠিক আছে? এই দুইটা আমাদের ওয়েল্ড। সো আমাদের ক্লিয়ার স্পেসিং বলতে আসলে এটা আমাদের সেন্টার টু সেন্টার স্পেসিং। বুঝতে পারছো? এই ওয়েল্ডের সেন্টার থেকে নিয়ে এই ওয়েল্ডের সেন্টার পর্যন্ত যে স্পেসিং। আর ক্লিয়ার স্পেসিং বলতে কি বোঝায়? ক্লিয়ার স্পেসিং বলতে বোঝায় এটা ক্লিয়ার স্পেসিং। সো আমরা এখানে দেখাইছে যে ওরা সেন্টার টু সেন্টার স্পেসিং, ঠিক আছে? আমরা একটু আগে যেটা বের করেছি 12 ইঞ্চি, সেটা কি ছিল? ক্লিয়ার স্পেসিং। সো ক্লিয়ার স্পেসিং এর সাথে আমরা এই দুই সাইডের যদি 1.5 ডিভাইড বাই 2 প্লাস 1.5 ডিভাইড বাই 2 যোগ করি তাহলে সেটা পাইছে 13.5। বুঝতে পারছো তো বিষয়টা? জি স্যার।
আচ্ছা, এখন আমরা চেক দিব হচ্ছে একটা ভ্যালু ধরে, সেটা হচ্ছে আমরা কতটুকু ডিস্টেন্সে গিয়ে আমরা স্পেসিংটা এই 3 ইঞ্চি স্পেসিং দিতে পারবো, কতটুকু স্পেসিং মানে কতটুকু পর্যন্ত। সো এখন দেখা যায় যে আমরা প্রথমে ধরে নিলাম যে ইন্টারমিডিয়েট স্পেসিং অফ 5 ইঞ্চেস, ঠিক আছে। তো আমরা যদি 5 ইঞ্চি ধরে নেই, তাহলে 5 ইঞ্চি ধরে নিলে আমাদের ভিইউ এর মান কত আসে সেটা দেখবো। এই ভ্যালুটা কিন্তু ধরে নিয়েছে, আমরা একটা অ্যাজিউম করে নিয়েছি। তোমরা যে কোনো ভ্যালু অ্যাজিউম করে নিতে পারো। তোমরা 5 ইঞ্চি না ধরে তোমরা ধরলা যে 6 ইঞ্চি পরে, মানে ইন্টারমিডিয়েট স্পেসিং গুলো 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি ধরলে আমাদের ভিইউ এর মান কিরকম আসে সেটা আমরা একটা চেক দিব। এখানে 5 ইঞ্চি ধরে ওরা একটা চেক দিয়েছে। সো দেখা গেছে আমাদের ভিইউ এর মান আসছে 143.3 কিপ। আর আমাদের তাহলে যদি আমরা বলতে পারি যে এই 143.3 কিপ এই ভ্যালুটা আমাদের যে লেফট পোর্শনটা ছিল, আমাদের লেফট পোর্শন আমরা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এখানেই আঁকি, আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কি এরকম ছিল না? সো এখন ধরে নিচ্ছে যে ওদের হচ্ছে আমাদের যে ভিইউ এর মানটা, সেই ভিইউ এর মানটা আসছে হচ্ছে আমাদের এইটা। সো এই ভ্যালুটা আমাদের এইখানকার কোন পজিশনে আছে? আমরা এই ভ্যালুটা কত জানি বলো তো? 223.4। 223.4। আর এই ভ্যালুটা? এই ভ্যালুটা আমরা জানি হচ্ছে 93.2, তাই না? জি স্যার। তো তাহলে আমরা বলতে পারি যে এই ভ্যালুটা কোথায় আছে? আমরা ধরে নিলাম যে এই ভ্যালুটা এই একটা পজিশনে আছে। সো এই একটা পজিশনের জন্য আমাদের তাহলে বের করতে হবে কি? এই x এর মানটা। এটা হচ্ছে আমাদের x। সো এই x টা কিভাবে বের করা যায়? এই x টা বের করার জন্য আমরা যেটা করেছে যে আমাদের এই যে ভ্যালুটা আমাদের দরকার, এই ভ্যালুটা। সো এই ভ্যালুটা মাইনাস আমাদের এই ভ্যালুটা কত? 4.34। এটা কি ছিল? আমাদের ইউডিএল এর ভ্যালুটা, তাই না? সো আমাদের ইউডিএল টাইমস x যদি বিয়োগ করি এই ভ্যালুটা থেকে, টোটাল বিয়োগ ভ্যালুটা থেকে, তাহলে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে এই ভ্যালুটা। বুঝো? এরকম একটা ইকুয়েশন লেখা যায়? বুঝতেছো তো? তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা কি x এর মানটা বের করতে পারবো না? 143.3 স্যার, এই জিনিসটা বুঝি না স্যার। আচ্ছা, 143.3 এই ভ্যালুটা তো এখান থেকেই পাইছি। জি স্যার। আমাদের দরকার কি? এই ভ্যালুটার জন্য আমাদের এই x এর মানটা দরকার, যে কতটুকু ডিসটেন্সে আমাদের ম্যাক্সিমাম যে শেয়ারের মানটা ছিল সেই ম্যাক্সিমাম শেয়ার থেকে কতটুকু ডিসটেন্সে এই ভ্যালুটা। এই ভ্যালুটা কি তো আমরা আগেই জানি। সো এই ভ্যালুটা জেনে আমরা এখন আমাদের এই x এর ভ্যালুটা বের করব। বুঝতে পারতেছো তো বিষয়টা? জি স্যার। সো আমাদের এই x এর ভ্যালুটা কিভাবে বের করা যায়? x এর ভ্যালুটা বের করা যায় যে এই 223.4 বিয়োগ করব, কত কত থেকে বিয়োগ করব? থেকে বিয়োগ করব হচ্ছে আমরা 4.34। 4.34 ভ্যালুটা হচ্ছে আমাদের ইউডিএল। আমরা যদি একটু দেখি, এই যে এই ভ্যালুটা। সো আমাদের এই 143, সে ফর সাপোজ আমাদের এই পয়েন্ট আসতেছে 143.3, ঠিক আছে? আমরা একটু আগে যে ক্যালকুলেট করছি। সো আমরা ধরে নিচ্ছি হচ্ছে এতটুকু ডিসটেন্স হচ্ছে x। এখন আমাদের কাজ হচ্ছে এই x টাই বের করা। সো এই x যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব বলো তো? এই 223.4 মাইনাস এই ইউডিএলটা কি নিচের দিকে কাজ করতেছে, সো মাইনাস ইউডিএল 4.34 টাইমস x, কারণ কি x ডিসটেন্স ধরে কাজ করতেছে, ইকুয়াল টু কত? আমাদের যে এই ভ্যালুটা 143.3। বুঝতে পারছো তো বিষয়টা এখন? বুঝা গেছে বিষয়টা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা x এর মানটা খুব ইজিলি পেয়ে যাচ্ছি। সো ওরা x এর মানটা পেয়ে গেছে যে আমাদের কতটুকু ডিসটেন্স যাওয়ার পরে আমরা এই ভ্যালুটা পাবো, এই যে এই ভ্যালুটা পাবো। সো এখন কথা হচ্ছে যে
আমরা ধরে নিলাম, দেখো এই ভ্যালুটা কিন্তু তারপরেও কিন্তু আমাদের সেই মানে আমরা যদি এসএফডি টা খেয়াল করি, আমাদের এসএফডি তে মিনিমাম শেয়ারের মান কত ছিল বলো তো? এই জায়গার মানটা কত ছিল? 93 না? এই ভ্যালুটা কি তার মানে আমাদের 93 তুলনায় কি এখনো এই সাইডে আছে আমরা বলতে পারি না পজিশনটা? সো আমরা দেখবো তাহলে মিনিমাম আরো কতটুকু পর্যন্ত যাওয়া যায়। তার মানে আমরা এখন 5 না ধরে আমরা আরেকটা ট্রায়াল দেব, সেটা হচ্ছে 13.5। কেন 13.5? আমরা ধরে নিয়েছি ম্যাক্সিমাম সেন্টার টু সেন্টার ডিসটেন্স ধরা যায়, মানে স্পেসিং ধরা যায় 13.5। সো আমরা দেখবো 13.5 ধরে এখন। সো 13.5 যদি স্পেসিং ধরি তাহলে আমাদের ভিইউ এর যে মানটা সেটা আসতেছে কত? 53। ঠিক আছে? সো ভিইউ এর যে মানটা আসতেছে সেটা আসতেছে 53.08। তার মানে দেখো 53.08 মানটা কি অবশ্যই 93 অপেক্ষা কি ছোট না অনেক? তার মানে কি আমরা 13.5 ইঞ্চি কি আমরা দিতে পারবো? না তার স্যার। মানে আমরা 13.5 ইঞ্চি দিতে পারবো না। সো এখন যেটা কনক্লুশন দেওয়া হয়েছে ওরা বলতেছে যে ফিগার 3.12 shows that the shear never gets this smaller. That means shear হচ্ছে আমাদের এই 93 এর অপেক্ষা কম কখনোই হতে পারবে না। বাট আমাদের এখানে যখন 13.5 দিয়ে ডিজাইন করতেছি তখন আমাদের এর থেকেও স্মল চলে আসতেছে ভ্যালুটা, তাই না? শেয়ারের মিনিমাম শেয়ারের তুলনায় কম ভ্যালু চলে আসতেছে। দ্যাট মিন্স আমরা যেই ম্যাক্সিমাম যেই স্পেসিং কাউন্ট ডাউন করতেছি সেটা কখনোই কন্ট্রোল করতে পারে না। বুঝতে পারছো তো? সেটা নট ওপেন। আমাদের যে ম্যাক্সিমাম শেয়ার দিয়ে যদি আমরা ডিজাইন করি সেটা নট ওপে। সো তাহলে এখন আমরা হচ্ছে একটা ফিগার ড্র করে ফেলবো। তার মানে আমরা যেটা করব আমরা হচ্ছে এই 5 ইঞ্চি আর 3 ইঞ্চি দিয়েই আমরা মেইনলি স্পেসিং দিব। বুঝতে পারছো তো বিষয়টা? জি স্যার। তোমরা যদি চাও যে আরেকটা ট্রায়াল দিবা 6 ইঞ্চি দিয়ে চাইলেও করতে পারো। সো ওরা মেইনলি দুইটা ট্রায়াল দিয়েছে। প্রথম হচ্ছে একটা ধরে নিয়েছে 5 ইঞ্চি, এরপরে ওরা দেখছে যে আমি ম্যাক্সিমাম যেই ম্যাক্সিমাম স্পেসিং দিয়ে কিরকম আসে। সো সেটাই করেছে। তো তাহলে আমরা যেই ওয়েলটা দিচ্ছি সেই ওয়েল্ডের সাইজ 3/16 আর হচ্ছে লেংথ ছিল 1.5 ইঞ্চি। তো সেইটার জন্য তাহলে আমাদের একটা ফিগার দাঁড়া করাইতে হবে। দেখো আমরা যদি সাইড থেকে দেখি তাহলে এরকম, তাই না? দুই সাইড থেকে কি ওয়েল্ডিংটা করা হয়েছে ফ্লেঞ্জের সাথে ওয়েবের। সো এখন যদি এটা যদি ভিউটা দেখা হয় সাইড থেকে সাইড ভিউ, তাহলে দেখা যাবে যে এরকম যে আমাদের 3 ইঞ্চি যেই সেন্টার টু আমাদের 3 ইঞ্চি যে সেন্টার টু সেন্টার ওয়েবের যে ডিসটেন্স আমরা বের করেছি সেটা আমরা দিচ্ছি কতটুকু পোরশন পর্যন্ত? কেন বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা তোমাদের আমি আবার দেখাই বিষয়টা। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে বইলো, ঠিক আছে? দেখো বিষয়টা হচ্ছে কি, দেখো এই জায়গা পর্যন্ত কি আমাদের শেয়ারের মান কি অনেক বেশি না? আমরা এই এক্স এর ভ্যালু বের করে বলতেছি যে আমরা 3 ইঞ্চি মানে আমরা কম কম সেন্টার টু সেন্টার স্পেসিং দিচ্ছি এই এতটুকু পোর্শন পর্যন্ত। কারণ কি এতটুকু পোর্শনে আমাদের কি শেয়ারের ভ্যালুটা বেশি। যেহেতু এই পোর্শনে শেয়ারের ভ্যালুটা কম আছে, সো আমরা এখানে স্পেসিংটা 5 ইঞ্চি, আমরা এক্স এর মানটা পেয়েছি যে ভ্যালুটা পেয়েছি, তাই না? সেটা কত দিয়ে ট্রায়াল দিয়েছিলাম আমরা? স্পেসিং 5 দিয়ে। দ্যাট মিন্স এই এক্স ডিসটেন্সের পরে যদি আমরা স্পেসিং 5 ইঞ্চি দিই তাহলে এক্স ডিসটেন্সের পরে সেটার জন্য ওকে। বুঝতে পারছো তো বিষয়টা? জি স্যার। তার মানে X distance পর্যন্ত তাহলে আমরা 3 ইঞ্চি করে দিব। হ্যাঁ, এক্স ডিসটেন্স পর্যন্ত আমরা 3 ইঞ্চি করে দিচ্ছি। কারণ কি আমরা এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের শেয়ারের ভ্যালুটা বেশি। ঠিক আছে? সো আমরা এক্স ডিসটেন্সটা যখন পার হব তখনই আমরা একমাত্র স্পেসিংটা কিছুটা হলেও বাড়াইতে পারতেছি। এই জন্যই আমরা কিন্তু এই এক্স এর ভ্যালুটা বের করছি যে কতটুকু পর্যন্ত আমরা কম স্পেসিং দিব, এর পরবর্তীতে আমরা বাড়াইতে পারবো। তো তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এই এতটুকু ডিসটেন্স পর্যন্ত আমাদের স্পেসিংটা থাকতেছে 3 ইঞ্চি। সো এই ছবিতে দেখো ওই 18.46 ভ্যালুটাকে ওরা মানে 18 ইঞ্চি 18 ফিট 6 ইঞ্চি আকারে লেখছে। সো 18 ফিট 6 ইঞ্চি আমরা দিচ্ছি কয়টা স্পেসিং? স্পেসিং কত ছিল আমাদের? সেন্টার টু সেন্টার 3 ইঞ্চি। তো তাহলে আমাদের কয়টা স্পেস হচ্ছে বলতো? এই 18 ফিট 6 ইঞ্চিকে যদি 3 দিয়ে ভাগ করো ভ্যালুটা কত আসে দেখো তো একটু ক্যালকুলেটরে।
দুটো স্পেস চলে আসতেছে। কয়টা আসে? 4 74। সো আমাদের স্পেস থাকতেছে 74। দ্যাট মিন্স আমাদের স্পেস বলতে আসলে কি বুঝাইছে? আমার ছবি যদিও খুব একটা ভালো আছে না। দ্যাট মিন্স এটা একটা স্পেস, এটা একটা স্পেস, এরকম 74টা স্পেস থাকতেছে। বুঝতে পারছো তো বিষয়টা? আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এর পরবর্তী যেই পোর্শনটুকু রয়েছে, এর পরবর্তী পোর্শনে হচ্ছে আমাদের কতটুকু ছিল? আমাদের হচ্ছে 11 ফিট 8 ইঞ্চি। এই 11 ফিট 8 ইঞ্চি কিভাবে পাইছে বলতো? আমাদের টোটাল লেন্থ কত ছিল? আমাদের বিয়ারিং স্টিফেনের আগ পর্যন্ত এখানে কতটুকু ছিল? 30 ফিট না? মিড স্প্যানের আগ পর্যন্ত, মিড স্প্যানে তো আবার বিয়ারিং স্টিফেনার দেওয়া হয়েছে। তার মানে 30 ফিট, তাই না? সো 30 ফিট মাইনাস আমরা কি 18 ফিট 6 ইঞ্চি অলরেডি দিয়ে ফেলছি। দ্যাট মিন্স 30 ফিট মাইনাস 18.5 বলা যায়? কত আসে ভ্যালুটা? 11.5 ফিট না? দ্যাট মিন্স 11 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, এখন 11 ফিট 6 ইঞ্চি ওরা আসলে 2 ইঞ্চি একটু বেশি লেখছে, কারণ হচ্ছে এখানে দেখো ওরা এই সাইড থেকে কিছুটা পোর্শন একটু ভিতরে দিয়েছে, আবার এখান থেকে ওয়েল্ডিং এরও কিছু পোর্শন বাহিরে গিয়েছে। এই জন্য ওরা আর কি 2 ইঞ্চি বাড়িয়ে রেখেছে। তোমরা যদি 2 ইঞ্চি না বাড়িয়েও লেখো সমস্যা নেই। এরপরে দেখো এই 11 ফিট 8 ইঞ্চিকে যদি আমি 5 ইঞ্চি দিয়ে ভাগ করি তাহলে দেখো তো কয়টা স্পেস আসে? 28টা স্পেস। 28টা স্পেস। সো এই ছবিটা তোমরা ফাইনালি দিয়ে ফেলবা। তো তাহলে আমাদের হচ্ছে ফ্লেঞ্জ আর ওয়েবের এই ছবিটা কিন্তু ফ্লেঞ্জ আর ওয়েবের যে ওয়েল সেটা, ঠিক আছে? ফ্লেঞ্জ প্লেটের সাথে আমাদের ওয়েব প্লেটের। তো এখন হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট স্টিফেনার আর হচ্ছে বিয়ারিং স্টিফেনার নিয়ে পড়ব। বলো। স্যার আমাদের তো স্যার মানে ডাবল লোডিং এর জন্য কি স্যার উপরে প্রসিডিউর গুলো সেমই হবে? ডাবল লোডিং বলতে বুঝলাম না। মানে স্যার আমাদের তো পয়েন্ট আমাদের লোড দুইটা ও আচ্ছা, তোমাদের হচ্ছে দুইটা কনসেন্ট্রেটেড লোড, তাই তো? তো তোমাদের এসএফজিটা কিরকম আসছে বলো তো? কিরকম আসছিল এসএফজিটা? এরকম আসছিল? জি স্যার। আচ্ছা, তো এরকম যদি আসে তাহলে তোমরা যেটা করতে পারো, ফার্স্ট অফ অল তোমরা আমি যেটা বলবো যে তোমরা এতটুকু পোর্শনের জন্য ওয়েল্ডিং ডিজাইন করতে পারো। তোমরা ফার্স্ট এতটুকু পোর্শন দেখা যায় কিছুটা কমায় কমায় মানে 3 ইঞ্চি এখানকার যদি হিসাব করো তাহলে 3 ইঞ্চি আকারে ওয়েল্ডিং দিতে পারো। এতটুকু পোর্শন হয়তো বা 5 ইঞ্চি আকারে দিতে পারো। বুঝতে পারছো বিষয়টা? স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা, দেখো এখানে আমাদের কোথায় কোথায় শিয়ারের মানটা কম? স্যার আমাদের মিড পয়েন্ট শেয়ার এই জায়গাগুলোতে তো আমাদের কি শিয়ারের মানটা কম না? জি স্যার। এখন দেখো আমরা যেটা করতে পারি চাইলে জিনিসটাকে পুরোটাকে দুই ভাগে ভাগ করতে পারি, এতটুকুর জন্য ডিজাইন করতে পারি, কারণ কি সিমেট্রিক্যাল দুই সাইডে। তো এতটুকুর মধ্যে দেখো আমাদের এই পোর্শনটুকু কি শিয়ারের মানটা কি বেশি না? জি স্যার। সো এতটুকু পোর্শনে তোমরা চাইলে 3 ইঞ্চি করে, মানে যেটা মিনিমাম আমাদের যে ওয়েল্ডিং এর সেন্টার টু সেন্টার স্পেসিং আসে সেই ভ্যালুটা ইউজ করতে পারো। আর এতটুকুতে তোমরা চাইলে একটু বেশি ওয়েল্ডিং এর জন্য স্পেসিং ধরে কাজ করতে পারো, 5 ইঞ্চি সে ফর সাপোজ। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। তো তাহলে কারো কি কোথাও কোনো সমস্যা আছে যে ফ্লেঞ্জের সাথে ওয়েবের যে ওয়েল্ডিং এর সেটা নিয়ে? যদি না থাকে তাহলে আমরা এখন ইন্টারমিডিয়েট স্টেপে চলে যাব। প্রসিডিউর অনেকটা আগের মতো, এই জন্যই বলতেছি যে যদি কোনো সমস্যা থাকে বলো, ক্লিয়ার করে দিয়ে দেন তারপরে ইন্টারমিডিয়েট স্টেপের সাথে ওয়েল্ডিং এ যাব। আচ্ছা, তো তাহলে কারো কোথাও কোনো সমস্যা নাই। তো আমাদের হচ্ছে এখন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেফেনার। সো ইন্টারমিডিয়েট স্টেফেনারে যে আমরা, হ্যাঁ বলো। স্যার আমরা যে ওয়েল্ড বিটুইন ফ্লেঞ্জ এন্ড ওয়েবের যে ফিগারটা এখানে নিচে 3 ফিট 3 ইঞ্চি কেন? আচ্ছা, 3 ফিট 3 ইঞ্চি হচ্ছে কারণ হচ্ছে দেখো এখানে বাড়ানো হয়েছে কত, 2 ইঞ্চি, তাই না? স্যার আর এদিক দিয়ে ওরা দেখা যাচ্ছে যে একদম মানে একদম এজ থেকে নিয়ে কিছুটা মানে ভিতরে ওরা মানে
ওয়েল্ডিং দেওয়া শুরু করে 1 ইঞ্চি ভিতরে দিছে, এই জন্যই টোটাল ডিস্টেন্স দেখা যাচ্ছে যে 3 ফিট 30 ফিট 3 ইঞ্চি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট স্টিফেনার। ইন্টারমিডিয়েট স্টিফেনারের জন্য দেখো আমাদের ওই ওয়েল্ডিং এর যে সাইজটা 3/16, 3/16 কিভাবে পাইছে আমি এটা একটু আগেও দেখাইছি। আমাদের যে থিকনেস, সেই থিকনেসের উপর বেসিস করে টেবিল ইউজ করে ওরা 3/16 ইঞ্চি পেয়েছে। এটা তো আবার দেখানোর দরকার আছে টেবিলটা? না স্যার। আচ্ছা, সো তার মানে আমাদের 5/16 এর জন্য আমাদের দেখা যায় ওয়েল্ডিং এর সাইজ আসে 3/16। সো টেবিলটা তোমরা একটু দেখে নিবা। তাহলে দেখো আমাদের যে মিনিমাম লেংথ, ওয়েল্ডিং এর যে মিনিমাম লেংথ ঠিক আগের প্রসিডিউরে মিনিমাম লেংথের ভ্যালুটা বের করব 4W। 4W কি ছিল? এই যে ওয়েল্ডিং এর যে সাইজটা ছিল সেটা যে মাল্টিপ্লাই করব 4 কে, তাহলে যে ভ্যালুটা সেটা আসছে 1.5 এর ছোট। তাহলে আমরা কত ইউজ করব? ওয়েল্ডিং এর লেংথ কত ইউজ করব? 1.5 নাকি 0.75? 1.5 স্যার। দ্যাট মিন্স আমাদের যেহেতু ছোট আসছে, কিন্তু আমাদের এআইএসসি কোডে বলা হয়েছে যে এটা অবশ্যই 1.5 বা তার বড় হইতে হবে। দ্যাট মিন্স আমরা অবশ্যই 1.5 ইউজ করব। তো তারপরে এখন কি বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে ইউজ 2 ওয়েলস পার স্টিফেনার ফর এ টোটাল অফ 4। আচ্ছা, এই কথাটা দ্বারা আসলে কি বুঝাইছে? এই কথাটা দ্বারা আসলে যদি বুঝাইছে কি সেটা আমরা একটু দেখতে চাই। তোমাদেরকে একটু ফিগার দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এই ফিগারের থেকেই দেখো, তোমরা একটু অ্যাজিউম করে নাও, যদি ওরকম ভালো ছবি পাইনি। দেখো আমাদের এখানে কি একটা ইন্টারমিডিয়েট স্টিফেনার না? ঠিক অপোজিট সাইডে কি এখানে আরেকটা ইন্টারমিডিয়েট স্টিফেনার দেওয়া আছে না? বুঝতে পারতেছো তো? ইন্টারমিডিয়েট স্টিফেনার কিন্তু দুই সাইডেই দেওয়া হয়, তাই না? জি স্যার। তার মানে আমাদের দেখো, আমাদের বলা হয়েছে যে ইউজ 2 ওয়েলস পার স্টিফেনার ফর এ টোটাল অফ 4। দ্যাট মিন্স কি আমাদের এই সাইডেও ওয়েল্ড করা লাগতেছে, আবার একইভাবে পিছনের সাইডেও ওয়েল্ড করা লাগতেছে। দ্যাট মিন্স আমাদের দুইটা প্লেটের উপরে কি দুইটা স্টিফেনারের জন্য ওয়েল্ড করা লাগতেছে এই ওয়েবের সাথে, তাই না? জি স্যার। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে। তো তারপরে বলা হচ্ছে যে ক্যাপাসিটি পার ইঞ্চ ফর 2 3/16 ইনফিলেট ওয়েলস পার স্টিফেনার প্লেট ইজ। আচ্ছা, আমরা এই জিনিসটাও একটু আগে দেখে আসছি। আমাদের এই ভ্যালুটা পাইছিলাম কত? 1/16 এর জন্য, কিন্তু আমাদের ওয়েল্ডিং এর সাইজ কত? 3/16। আর এখন আমরা ওয়েল্ড করতেছি কি দুই সাইডে করা লাগতেছে না, কারণ কি যে একটু আগে ছবিতে আমরা দেখছি আমাদের এই সাইডে একটা প্লেট আছে, একইভাবে ওই সাইডেও কিন্তু আরেকটা ইন্টারমিডিয়েট স্টিফেনার আছে, তাই না? দুই সাইডে আছে। বুঝতে পারছো তো? ছবিটা কিন্তু আমি দেখাতে পারতেছি না, একটু বুঝে নিও। এই সাইডেও একটা আছে আমাদের, কিন্তু ওই সাইডেও কিন্তু আরেকটা আছে, তাই না? জি স্যার। তো তার মানে দুই সাইডের জন্য কিন্তু এই জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে। এই জন্য এখানে একটা 2 দিয়ে গুণ করা হয়েছে। তো 2 দিয়ে গুণ করার পরে আমরা এখানে ভ্যালুটা পাইলাম। তো তারপরে কি বলা হয়েছে যে চেক দ্য শিয়ার স্ট্রেংথ অফ দ্য স্টিফেনার। এখন হচ্ছে আমরা শিয়ার স্ট্রেংথ চেক করব। আমরা এর আগেও দেখে আসছি যে আমাদের কি দুইটার মধ্যে কোন পার্ট নিয়ে কাজ হবে, যেটা হচ্ছে থিনার পার্ট সেটা। তো এখানে বলা হচ্ছে যে দ্য শিয়ার ইয়াইল্ড স্ট্রেংথ। সো আগেরটার মতো আমরা ইয়াইল্ড স্ট্রেংথ বের করব। ইয়াইল্ড স্ট্রেংথের ভ্যালুটা পাইছি, এফ এর ভ্যালু আর টি এর ভ্যালু। এখন টি এর ভ্যালুটা কত আসবে? আমাদের যে থিনার পার্ট আমরা যদি দেখি যে এখানে থিনার পার্ট কি ছিল? একটা ছিল কত? ইন্টারমিডিয়েট স্টিফেনারের জন্য 3/8, আরেকটা ছিল কি আমাদের ওয়েব প্লেটের জন্য কত ছিল? 5/16, তাই না? সো এই দুইটার মধ্যে কোনটা ছোট? 5/16। 5/16। ওরা ইউজ করছে 1/4। ভ্যালুটা কি ঠিক আছে? না স্যার। এই ভ্যালুটা সবাই একটু ঠিক করে নাও, এখানে 5/16 বসাও। ঠিক আছে? সো 5/16 বসে ওরা একটা ভ্যালু পেয়েছে। একইভাবে হচ্ছে রাপচারের জন্য সেম প্রসিডিউরে, রাপচারের জন্য যে এফইউ এর ভ্যালুটা আমরা বসাইছি, আর এখানেও বসবে কত? 5/16। এই দুইটা ভ্যালু বসিয়ে আমরা দেখলাম দুইটা ভ্যালু পেলাম। সো এখন আমরা কোনটার জন্য ডিজাইন করব? এইটা নাকি এটা?
রাপচারের জন্য নাকি হচ্ছে ইয়াল্ডের জন্য, ইয়াল্ড শেয়ারের ভ্যালুর জন্য? যে ভ্যালুটা কম দ্যাট মিন্স এটার জন্য ডিজাইন করবে, তাই না? বুঝতেছো তো সবাই? সেম প্রসিডিউর কিন্তু আগেরটার মতো। জি স্যার। সো আমরা সেই ভ্যালুটা নিয়ে ডিজাইন করতেছি। যেহেতু আমাদের দুই সাইডে ওয়েল্ড করা আছে, দ্যাট মিন্স আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। সো আমাদের পার ইঞ্চির জন্য কতটুকু যে ক্যাপাসিটি সেটা আমরা পেয়ে গেলাম। তো এখন বলা হয়েছে যে proportioning the intermediate stiffener by the AISC rules does not require the computation of any forces, but a force must be transmitted from the stiffener to the wave and the connection should be designed for this force. আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা জানি কি আমরা যে ইন্টারমিডিয়েট যে স্টিফেনার গুলো দিয়েছি সেগুলো কি জন্য দিয়েছিলাম বলতো? আমাদের ওয়েভটা যাতে কিছুটা স্ট্রং হইতে পারে, তাই না? লোড আসলে ওয়েভটা যাতে কিছুটা শক্তি পায়, তো সেই জন্য কিন্তু আমাদের এই ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলো দেওয়া, তাই না? সো এই ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলো সেই জন্যই আমাদের এই কথাটা এখানে বলা হয়েছে যে লোডটা যে ট্রান্সমিট হবে টপ ফ্লেঞ্জ থেকে যে বটম ফ্লেঞ্জে, এই জন্য এই ওয়েভটা দিয়ে সেই ওয়েভটা যাতে যথেষ্ট পরিমাণে স্ট্রং হইতে পারে সেজন্য কিন্তু এই ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলো ইউজ করা হয়েছে। তো এখন এই ইন্টারমিডিয়েট স্টিফেনার সাথে এই ওয়েভের যে কানেকশনটা সেটা আমাদের চেক দিব একটা। সো এখানে একটু খেয়াল রাখতে হবে, এই জায়গাটা কিন্তু একটু ডিফারেন্ট, আগেরটার মতো না। সো ইন্টারমিডিয়েট স্টিফেনারের জন্য আমাদেরকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। সো এই ইকুয়েশনে যেটা দেখা যায় যে এই ইকুয়েশনে দেখো আমরা এফ এর ভ্যালুও জানি, ই এর ভ্যালুও জানি। এই ভ্যালুগুলো বসালে আমরা একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, শিয়ার ফ্লো এর ভ্যালুটা। তো এখন হচ্ছে বলা হচ্ছে যে ইউজ ইন্টারমিডিয়েট ওয়েলস দ্য ক্যাপাসিটি অফ এ 1.5 ইঞ্চি লেংথ অফ দ্য 4 ওয়েলস। কারণ কি আমাদের দুই সাইডে দুইটা প্লেট ছিল, প্রত্যেকটার জন্য দুইটা করে, তাই না? একটা প্লেটের জন্য দুইটা করে করা লাগতেছে, তার মানে দুইটা প্লেটের জন্য আমার 4টা ওয়েল। সো ফর 4 ওয়েলস ইজ 1.5 টাইমস এত। 1.5 টা কি ছিল? আমাদের ওয়েভের লেংথ। আর হচ্ছে আমরা এই যে ভ্যালুটা পেয়েছি ক্যাপাসিটি, সেটার সাথে আমরা মাল্টিপ্লাই করতেছি 1.5। তো তাহলে পেয়ে যাচ্ছি যে আমাদের কত কি ক্যাপাসিটি। তো তারপরে এই ক্যাপাসিটি থেকে আমরা হচ্ছে এখানে স্পেসিংটা বের করব। আগেরটার জন্য আমরা বের করেছিলাম কি VQ বাই IX এর একটা ফর্মুলা দিয়ে, বাট এখানে কিন্তু সেটা না, এখানে কিন্তু কিছুটা ডিফারেন্ট। ঠিক আছে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই জায়গায় ওরা কি করেছে, এই জায়গায় ওরা যেটা করতেছে দেখো যে আমাদের এই ভ্যালুটা ইকুয়াল টু লিখতেছে, এই ভ্যালুটা ইকুয়াল টু আমরা যে এই যে এখানে যে ক্যাপাসিটি পেয়েছি সেটাকে যদি স্পেসিং দিয়ে ভাগ করি সেন্টার টু সেন্টার, তাহলে আমরা একটা স্পেসিং এর মানটা পেয়ে যাব, এস এর মান। এসটা হচ্ছে আমাদের সেন্টার টু সেন্টার যে স্পেসিং সেটা। তো তাহলে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্লিয়ার স্পেসিং ইজ 16 টাইমস দ্য ওয়েভ থিকনেস বাট নো লঙ্গার দেন 10 ইঞ্চি। এখানে যেটা বলা হচ্ছে আমাদের যে ইন্টারমিডিয়েট স্টিফেনারের জন্য ম্যাক্সিমাম স্পেসিং হতে পারে 16 ইঞ্চেস দ্য ওয়েভ থিকনেস বাট নো গ্রেটার দেন 10 ইঞ্চি। 10 ইঞ্চি বেশি হতে পারবে না। সো তাহলে আমরা একটা চেক দেই যে ম্যাক্সিমাম স্পেসিং কত হতে পারে। আমাদের ওয়েভ থিকনেস কত ছিল? 5/16। 5/16 এর 16 টাইমস। সো 5/16 এর 16 টাইমস করে আমরা দেখা যাচ্ছে যে ভ্যালুটা আসতেছে 5 ইঞ্চি। এখন 5 ইঞ্চি কি বলো? 5 ইঞ্চি কি গ্রেটার দেন 10 ইঞ্চি নাকি লেস দেন 10 ইঞ্চি? লেস দেন 10 ইঞ্চি, তাই না? আর আমরা স্পেসিং একটু আগে দেখেছি যে আমাদের স্পেসিং কত আসছে? 4.58 ইঞ্চি, তাই না? সো আমরা এই জন্য যেটা করতেছি আমরা ধরে নিচ্ছি আমাদের সেন্টার টু সেন্টার স্পেসিং এই 4.58টাকে আমরা লোয়ার রাউন্ডিং করেছি, দ্যাট মিন্স 4.5 আমরা ধরে নিচ্ছি 4.5 ইঞ্চি। আর 4.5 ইঞ্চি কি 5 ইঞ্চি অপেক্ষা ছোট, দ্যাট মিন্স আমাদের স্পেসিংটা ওকে। ঠিক আছে, সো আমাদের সেন্টার টু সেন্টার স্পেসিং আমরা আসতেছে 4.5 ইঞ্চি। আর এখন কথা হচ্ছে ঠিক আগেরটার মতো, তোমরা এখন আমাকে উত্তর দিবা, সেটা হচ্ছে দেখো আমাদের দুইটা ওয়েল্ড, আমাদের দুইটা ওয়েল্ডের মধ্যে আমরা সেন্টার টু সেন্টার স্পেসিং পেয়েছি কত? 4.5 ইঞ্চি। এটুকু হচ্ছে আমাদের কত? 4.5 ইঞ্চি। তাহলে বলো তো আমাদের ক্লিয়ার স্পেসিং কত আসবে? 1.5 মাইনাস করব। হ্যাঁ, দ্যাট মিন্স 4.5 মাইনাস 1.5, সেই জিনিসটা এখানে করানো হয়েছে।
সেটা এখানে করা হয়েছে। তার মানে আমাদের ক্লিয়ার স্পেসিং আসতেছে 3 ইঞ্চি, আর আমরা এখানে একটু আগে বের করেছি কত, আমাদের ক্লিয়ার স্পেসিং কত, ম্যাক্সিমাম আসতে পারে 5 ইঞ্চি। দ্যাট মিন্স 5 ইঞ্চি অপেক্ষা ছোট আছে। দ্যাট মিন্স আমাদের কি ওকে সেকশনটা, আমাদের স্পেসিংটা ওকে, যেটা ডিজাইন করেছি। সো আমাদের তাহলে ওয়েল্ডের সাইজ ছিল 3/16 ইঞ্চি, ওয়েল্ড যেটা করেছি ওয়েল্ডের লেন্থ ছিল 1.5 ইঞ্চি। তাহলে আর হচ্ছে আমাদের স্পেসিং কত করে দিচ্ছি, 3 ইঞ্চি করে, তাই না? সো সেই ছবিটাই ওরা এখানে ড্র করেছে। এই ছবিটা যদি দেখো, দেখো আমাদের দেখা যাচ্ছে কি এই দুটো কি আমাদের ইন্টারমিডিয়েট স্টিফেনার। কিভাবে বুঝলাম ইন্টারমিডিয়েট স্টিফেনার? কারণ কি আমাদের একদম বটম ফ্ল্যাঞ্জ পর্যন্ত কিন্তু স্টিফেনারটা দেওয়া হয় নাই, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট স্টিফেনার। সো ইন্টারমিডিয়েট স্টিফেনারটা আমাদের কি করা হয়েছে, যে এইখান থেকে এতটুকু পর্যন্ত আমরা এর লাস্ট ক্লাসে দেখে আসছিলাম, এইটার কতটুকু ছিল, গ্যাপটা রাখা হয় কতটুকু, 1/2 ইঞ্চি, তাই না? 1/2 ইঞ্চি কাটা হয়েছিল, তাই না? দ্যাট মিন্স আমাদের টোটাল যে লেন্থটা ছিল, টোটাল যে হাইটটা ছিল ইন্টারমিডিয়েট স্টিফেনার, সেখান থেকে 1/2 ইঞ্চি বিয়োগ করে দিব। 1/2 ইঞ্চি বিয়োগ করে দিলে এই এতটুকু লেন্থ পেয়ে যাব। সো এতটুকু লেন্থ জুড়ে আমরা কতটুকু স্পেসিং দিয়ে করতেছি, আমরা হচ্ছে এখানে দিচ্ছে ওরা 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি কি হিসেবে, 4.5 ইঞ্চি হচ্ছে সেন্টার টু সেন্টার স্পেসিং। আর আমাদের ওয়েল্ডিংটার সাইজ কত ছিল, 3/16, আর লেন্থ ছিল 1.5 ইঞ্চি। বুঝতে পারতেছো বিষয়টা? এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট স্টিফেনার। কারো কি কোথাও কোনো সমস্যা আছে? কারো কি কোথাও কোনো সমস্যা আছে ইন্টারমিডিয়েট স্টিফেনার পর্যন্ত? না স্যার। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের বিয়ারিং স্টিফেনার। বিয়ারিং স্টিফেনার আরো সহজ, প্রসিডিউর সবকিছুরই সেম। দেখো আমাদের মিনিমাম যে ওয়েল্ড সাইজ সেটা আমরা টেবিল থেকেই পেয়ে যাব। এই 5/16 এর জন্য দেখা যাচ্ছে যে 3/16। মিনিমাম লেংথ 4W, 4W এর মান হচ্ছে এটা হচ্ছে আমাদের W। তাহলে আমাদের ভ্যালুটা দেখা যাচ্ছে যে 1.5 অপেক্ষা ছোট, কিন্তু আমাদের ভ্যালুটা অবশ্যই 1.5 বা তার বড় হইতে হবে। দ্যাট মিন্স আমাদের 1.5 ইঞ্চি ধরে নিয়েছে। সো এখন যদি আমাদের ওয়েল্ডের লেংথ 1.5 ইঞ্চি হয়, তাহলে আমরা কিভাবে ওয়েল্ড করব? এখানেও সেম জিনিস। দেখো এটা হচ্ছে আমাদের বিয়ারিং স্টিফেনার। বিয়ারিং স্টিফেনার কোথায় বসানো হয়, যে জায়গাগুলোতে কনসেন্ট্রেটেড লোড আছে, তাই না? আর হচ্ছে যেখানে সাপোর্ট আছে। সো বেয়ারিং স্টিফেনারের জন্য তাহলে বলা যায় কি, ইউজ 2 ওয়েলস পার স্টিফেনার ফর এ টোটাল অফ 4। আমাদের বেয়ারিং স্টিফেনার কি দুই সাইডে দুইটা করে বসানো হয়, তাই না? দুইটা প্লেট, এখানেও একটা, এই সাইড দিয়েও আরেকটা, তাই না? জি স্যার। তার মানে সেটা এখানে বলা হয়েছে যে দুইটা এখানে স্টিফেনার বসানো হয়। তো এখন বলা হয়েছে যে দ্য ক্যাপাসিটি পার ইঞ্চ অফ দ্য 3/16 ইঞ্চি ফিলেট ওয়েল্ড। সো আমাদের এটার ক্যাপাসিটি আমরা বের করব, ঠিক সেম আগের প্রসিডিউরে আমরা এখানে ক্যাপাসিটিটা বের করলাম। তারপরে বলা হয়েছে কি যে চেক দ্য শিয়ার স্ট্রেংথ অফ দ্য ওয়েব। এখন আমাদের এই স্ট্রেংথটা চেক দিতে হবে। সো ফ্রম দ্য ডিজাইন অফ দ্য ফ্লেঞ্জ টু ওয়েব ওয়েলস, দ্য বেস মেটাল শিয়ার স্ট্রেংথ ইজ 6.750। সো এই ভ্যালুটা আমরা কোথায় পাইছি বলতো? এই ভ্যালুটা পাইছি যখন আমরা ফ্লেঞ্জের সাথে ওয়েল্ড করছি। তখন আমরা কত ধরে ডিজাইন করছিলাম? আমরা যখন ফ্লেঞ্জের সাথে কানেকশন দিয়েছি, ওয়েল্ড করছিলাম, তখন আমরা কত ধরে ডিজাইন করছিলাম দেখো তো? ফ্লেঞ্জের সাথে ওয়েবের ওয়েল্ড। আচ্ছা, এখানে আমরা কত ক্যাপাসিটি ধরে কানেকশন করছিলাম? এটা নাকি এটা বলো তো? এই ভ্যালুটা, তাই না? জি স্যার, ছোটটা ধরে করছিলাম। এই যে 6.750। সো এখন আমাদের দেখো আমাদের বিয়ারিং স্টিফেনার গুলো কোন পজিশনে বসাচ্ছি, যে পজিশন গুলাতে কনসেন্ট্রেটেড লোড আছে বা এন্ড সাপোর্টে। সো এই জন্য হচ্ছে আমরা যেই সেই জায়গাগুলোতে হচ্ছে আমাদের ফ্লেঞ্জের সাথে ওয়েবের ওয়েল্ড আছে। দ্যাট মিন্স আমরা সেই জন্যই এই ভ্যালুটা নিয়ে কাজ করব। ওইখান থেকে আমাদের এই ভ্যালুটা আছে। So this is less than the shear strength of the two welds. So use the weld strength of 6.750. ঠিক আছে? সো আমরা 6.750 ধরে ডিজাইন করব। সো 6.750 টাইমস 2। কেন 2? কারণ হচ্ছে কি আমাদের দুইটা প্লেট, ঠিক আছে, চারটা ওয়েল্ড। আর এই ভ্যালুটার সাথে আমরা 1.5 কেন গুণ করব? কারণ হচ্ছে আমাদের লেংথ কতটুকু ধরেছি, 1.5। সো এই ভ্যালুটার সাথে আমরা 1.5 গুণ করব। জিনিসটা কিন্তু খুবই সহজ। দ্যাট মিন্স আমরা 6.750 সাথে
গুণ করতেছি, যদি একটু লিখে দেই 6.75, আমরা কি ডিসিশন নিলাম 6.75 ধরে গুণ করব। এখন আমাদের কি দুই সাইডে দুইটা করে প্লেট, দ্যাট মিন্স 2 দিয়ে মাল্টিপ্লাই। একই সাথে আমাদের কি লেংথ কতটুকু ছিল, লেংথ ছিল আমাদের ওয়েল্ডের 1.5, দ্যাট মিন্স এই পুরো জিনিসটা আমরা মাল্টিপ্লাই করে আমরা যেটা ক্যাপাসিটি পাবো সেটাই হচ্ছে তার ক্যাপাসিটি, সেটা এখানে পাইছে এই যে 20.25 কিউব। এখন এই 20.25 এর জন্য এখন হচ্ছে আমাদের বের করবো যে আমাদের স্পেসিং কিরকম দিচ্ছি, কতটুকু স্পেসিং দিব। তো বলা হয়েছে ফর দ্য এন্ড বিয়ারিং স্টিফেনার দ্য অ্যাপ্লাইড লোড পার ইঞ্চি ইজ, এখন দেখো আমরা বিয়ারিং স্টিফেনার গুলো কোথায় কোথায় বসাই বলতো, আমাদের বিয়ারিং স্টিফেনার গুলো বসানো হয় মেইনলি সাপোর্ট কন্ডিশনে, দ্যাট মিন্স আমাদের এখানকার যদি চিন্তা করি তাহলে আমাদের কোথায় কোথায় বিয়ারিং স্টিফেনার বসানো হয়েছে, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, তাই না? সো এখন আমরা যদি এই জায়গার জন্য ডিজাইন করি, এই জায়গায় ম্যাক্সিমাম শেয়ার, এই জায়গার জন্য ডিজাইন করে যদি বাকিগুলো জায়গা পজিশনে বসিয়ে দিতে পারবো না, তাহলে পারবো? সবাই কি বুঝতেছো নাকি মানে সবাই খুব বোর্ড? স্যার আরেকবার একটু বলবেন। আচ্ছা দেখো আমাদের ম্যাক্সিমাম শেয়ারের ভ্যালুটা কোথায় ছিল, সাপোর্ট কন্ডিশনে, জি স্যার। এগুলোই তো আমাদের ম্যাক্সিমাম শেয়ার। সো আর আমাদের বিয়ারিং স্টিফেনের কোথায় বসানো হয়, সাপোর্ট কন্ডিশনে আর কনসেন্ট্রেটেড লোড যেখানে দেওয়া হয়েছে, তাই না? জি স্যার। তার মানে আমাদের বিয়ারিং স্টিফেনের লোকেশন হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বিয়ারিং স্টিফেনের লোকেশন। এখন আমরা কোন ভ্যালুটা ধরে কাজ করব, এই সাপোর্ট কন্ডিশনের জন্য শেয়ারের ভ্যালুটা নাকি এই মিড পয়েন্টের শেয়ারের ভ্যালুটা বলো তো? স্যার মিড পয়েন্টের শেয়ারের ভ্যালুটা। কেন মিড পয়েন্টের শেয়ারের ভ্যালু ধরে কাজ করবো, আমাদের এটা কি ম্যাক্সিমাম শেয়ার নাকি মিনিমাম শেয়ার? স্যার মিনিমাম, স্যার ম্যাক্সিমামটা দিয়ে কাজ করব। হ্যাঁ, কারণ কি আমরা যদি ম্যাক্সিমাম শেয়ারের জন্য এই মানে কতটুকু স্পেসিং দিয়ে ওয়েল্ড দিব সেটাই তো আমাদের বের করতে হবে। আমরা যদি মিনিমামটা ধরে যদি ডিজাইন করি তাহলে দেখা যাবে কি আমরা ওয়েল করতেছি অনেক ডিসটেন্স পর পর, তার মানে কি জিনিসটা সহজে কি আমাদের ফেইলিয়ার করতে পারে। জি স্যার। তার মানে কি আমাদের কি এটা ধরে কাজ করতে হবে, এটা জি ধরে স্যার। কাজ করে আমরা যতটুকু ডিসটেন্স পাবো আমরা বলতে পারি না এখানেও বসাতে পারবো সেই ডিসটেন্স পর পর ওয়েল্ডিংটা, সেটা এই জায়গার জন্য অ্যাপ্লিকেবল হবে, তাই না? এই জায়গার জন্য তো অ্যাপ্লিকেবল হবেই। বুঝতে পারছো তো বিষয়টা? জি স্যার। কারণ কি এখানে কি আমরা ম্যাক্সিমাম শেয়ারের ভ্যালু ধরে আমরা ডিজাইন করছি, এই জায়গায় কি আমাদের সব থেকে বেশি পরিমাণ শেয়ার হচ্ছে, সো সেইটার জন্য আমরা স্পেসিং ধরে কাজ করতেছি। দ্যাট মিন্স এখানে কি এখানে কম শেয়ার, তার মানে সেই স্পেসিংটাও এখানে ক্যাপাবল। সবাই ক্লিয়ার তো? বাকিরা ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে আমরা এই জন্যই আমরা হচ্ছে ম্যাক্সিমাম যে শেয়ারের ভ্যালুটা সেটা ধরেই কাজ করবো, যে স্পেসিং কতটুকু সেটা বের করবো। তো এখানে যেটা বলা হয়েছে যে ওরা যেটা বের করবে যে ফর দ্য এন্ড বিয়ারিং স্টিফেনার দ্য অ্যাপ্লাইড লোড পার ইঞ্চি, অ্যাপ্লাইড লোড পার ইঞ্চিতে কতটুকু অ্যাপ্লাইড লোড সেটা বের করবে। সো এখানে বলা হয়েছে যে লোড আমাদের এন্ডে সব থেকে ম্যাক্সিমাম, সো এন্ডের ভ্যালুটা সাপোর্ট কন্ডিশনে যেই লোডটা ছিল সেটা 223.4 আমাদের এসএফডি থেকে পেয়েছি। আর অ্যাভেলেবল লেংথ ফর ওয়েল্ড, আমাদের ওয়েল্ডিং এর জন্য কতটুকু লেংথ অ্যাভেলেবল আছে, এই ভ্যালুটা কিভাবে পাইছে কেউ কি বলতে পারবা? বলতো আমাদের ওয়েল্ডিংটা, আচ্ছা এই ফিগার থেকে আমরা বলতো আমাদের ওয়েল্ডিংটার লেংথ কতটুকু ছিল, এই হাইটটা কতটুকু ছিল? তোমরা কেউ কি ক্লাসে আছো? আমি বুঝলাম না তোমাদের আজকে মানে 62 স্যার। হ্যাঁ 62। তো সবাই এত চুপ করে থাকলে কিভাবে আমি বুঝাবো তোমাদের? এখন দেখো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না কিছু পোরশন কি কাট করা হয়েছে, কিছু পোরশন কাট করা হয়, তাই না? কতটুকু পোরশন কাট করছিলাম আমরা লাস্ট ক্লাসে, মনে আছে? 1/2 ইঞ্চি করে কেটেছিলাম না? তোমাদের অবস্থা যদি এরকম হয় পড়ানো তো খুবই টাফ। 1/2 ইঞ্চি করে কি কাট আউট করা হয়েছিল না? এই যে দেখো 1/2 ইঞ্চি করে কাট আউট করা হয়েছিল না? দ্যাট মিন্স পুরোটা যদি 62 হয়, 62 মাইনাস এই সাইড থেকে হাফ, এই সাইড থেকে হাফ, তাহলে কত আসে বলো তো? 61 স্যার। 61, তাই না? তার মানে 61 কতটুকু আমাদের?
61টা হচ্ছে আমাদের এখানকার দ্যাট মিনস 61 হচ্ছে আমাদের এতটুকু, তাই না? সো এটাই কিন্তু আমাদের অ্যাভেলেবেল লেন্থ। এই জায়গাটাতে ধরেই কিন্তু আমরা মেইনলি ওয়েল্ডিং করব, তাই না? কারণ এই জায়গাগুলো তো আমাদের কাট করাই হয়ে গেছে। এই জায়গাগুলোতে তো ওয়েল্ডিং করার মানে করার কিছু নাই। সো আমাদের এই বেয়ারিং স্টিফেনারের সাথে এই যে ওয়েব প্লেটে যে যুক্ত দিব মেইনলি এই রেড পোরশন গুলো ধরে ধরেই কিন্তু যুক্ত দিব। বুঝতে পারছো তো বিষয়টা? দেখো বুঝতে না পারলে আবার বলো, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নাই, কিন্তু একটু বুঝার চেষ্টা করো। তার মানে আমাদের অ্যাভেলেবল স্পেস কত? 62 মাইনাস 2 টাইমস 0.5, তার মানে 61। আমাদের এতটুকু ভ্যালু কত? 61। তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। সো এত কি পার ইঞ্চ। সো তাহলে আমাদের স্পেসিং কত আসবে? আমাদের স্পেসিং দেখো এখানকার যে এই ভ্যালুটা ডিভাইডেড বাই এস, এই ভ্যালুটা ডিভাইডেড বাই এস ইকুয়াল টু এই ভ্যালুটা লিখে দেন ওরা ফাইনালি এস এর একটা স্পেসিং বের করে ফেলেছে যে ফাইনালি আমার কতটুকু স্পেসিং দিতে হবে। নোট দ্যাট এ স্মলার ওয়েল স্পেসিং is required for the intermediate stiffener. সো আমরা এখন তাহলে এটাকে আমরা কি করব? রাউন্ড আপ করে লোয়ার রাউন্ডিং করব। দ্যাট মিন্স আমাদের স্পেসিং কত দিচ্ছি? 5.5 ইঞ্চি। সো আমরা যদি এই ছবিতে দেখি, দেখো আমাদের 5.5 ইঞ্চি ফিলেট ওয়েল দেওয়া হয়েছে, আর আমাদের ওয়েল্ডিং এর যে সাইজটা ছিল সেটা 3/16 আর হচ্ছে 1.5 ইঞ্চি তার লেন্থ ছিল। বুঝতে পারছো তো আসলে বিষয়টা? জি স্যার। আচ্ছা সবাই একটু দেখো তো, তোমাদেরকে 5 মিনিট সময় দিয়ে তোমরা একটু দেখো কারো কি কোথাও কোনো সমস্যা আছে নাকি। জিনিসটা কিন্তু একই জিনিস কয়েকবার রিপিট করা হয়েছে, খালি এই জায়গাগুলোতে একটু স্পেসিং ক্যালকুলেশনটাতে একটু ডিফারেন্ট। স্পেসিং ক্যালকুলেশনটা হচ্ছে ফ্লেঞ্জের সাথে ওয়েব আর হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেফেনারের জন্য, বিয়ারিং স্টেফেনারের জন্য এই জায়গাগুলোতে মেইনলি ডিফারেন্স, আর বাকি সবকিছুই সেম। একটু দেখো তো তোমরা, দেখা একটু আমাকে বলো যে কারো কি কোথাও কোনো সমস্যা আছে নাকি। কি কারো কি কোথাও কোনো সমস্যা আছে দেখো তো। আচ্ছা কারো তাহলে কোথাও কোনো সমস্যা নাই, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।